জেহেফিল ইনানের চুলে বিলি কাটতে আরম্ভ করলো। ইনান জেহেফিলের বুকের মাঝে ডুবে গিয়ে ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসি জেফিল, খুব খুব ভালোবাসি। মাঝরাতে ইনানের ঘুম ভাঙে। জেহেফিলের ওষুধের কারণে সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইনান কফি বানিয়ে জেহেফিলের মাথার কাছে এসে বসে। বারান্দার পর্দা বাতাসে উড়ে বেড়াচ্ছে, চাঁদের আলোয় চকচক করছে চারিদিক। ঠিক সেই মুহূর্তে ইনানের একটা জিনিস নজরে পড়ল। রুমে লাইট বন্ধ করে সে বারান্দার দরজার পেছনে এসে উকি দিল। তার নজর তাদের বাড়ির সাথে পুকুরের পাশে দোতলা ঘরটায়। এই ঘরটা 2 মাসেই কমপ্লিট হয়ে গেছে। তাদের বারান্দার মুখোমুখি ওই বাড়ির বারান্দা। ইনান ধারণা করেছিল বাড়িতে কেউই নেই হয়তো, কেননা বাড়ি হওয়া অব্দি রুমে কোনো লাইট জ্বলতে দেখেনি। কিন্তু এখন একটা অস্বাভাবিক ঘটনা চোখে পড়ল তার। তাদের মুখোমুখি সেই বারান্দায় চাঁদের আলোয় কারো ছায়ামূর্তি দেখা যাচ্ছে, লম্বা চওড়া এক অবয়ব। ইনান চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করলো। গুটি গুটি পায়ে বারান্দায় এসে দাঁড়ালো সে। তার বারান্দায় অন্ধকার। ইনান বারান্দায় এসে দাঁড়ানো মাত্রই ওই ছায়ামূর্তিটিও ইনানের দিকে ঘুরল এবং জ্যোৎস্না আলোকিত আলোয় তাদের দুচোখ মিলিত হলো। যদিও কিছুই তেমন দেখা যাচ্ছিল না, কিন্তু ইনানের কেন যেন মনে হলো ওই পাশের অবয়বটিকে সে চেনে, আর সেই অবয়বটিও তাকে চেনে। অসময়ে বৃষ্টি নামাটা ইনান সবসময় পছন্দ করলেও আজকে ভালো লাগছে না। খুব দরকারে শহরে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাকে আটকে দিল। শীত প্রায় শেষ হবে হবে ভাব। হয়তো শীতের শেষটা জানান দিতেই বর্ষার আগমন। ইনান হতাশ শ্বাস ফেলে রুমের দিকে পা বাড়ায়। কারেন্ট নেই। বিকেল হলেও ঢালা বৃষ্টির কারণে মনে হয় এখন মাঝরাত। মোম হাতে রুমে ঢুকে দেখলো জেহেফিল অন্ধকারে টুলে বসে হাতে কিছু একটা নিয়ে গভীর মনোযোগে কিছু একটা দেখছে। ইনান এগিয়ে যায় কাছে। জেহেফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাহির থেকে আসা হিমশীতল বাতাসে কপালে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ঠোঁট হালকা চেপে মনোযোগী চাহনিতে হাতের দিকে তাকিয়ে আছে। বিজলি চমকানো আলোয় দেখার চেষ্টা করছে কিছু একটা। ইনানের মন চাইলো সারা জীবন যদি জেহেফিলকে এভাবে তাকিয়ে দেখা যেত। জেহেফিলের অতুলনীয় সৌন্দর্য এত মন কাড়া যে ইনানের মাঝে মাঝে ভয় হয় জেহেফিলকে বাইরে নিয়ে যেতে। যদিও সে জানে জেহেফিল তাকে ছাড়া কখনো দ্বিতীয় নারীর দিকে চোখ তুলে চাইবে না, কিন্তু অন্যান্য নারী তো ঠিকই তাকাবে। নিজের এমন অচিন্তনীয় ভাবনাই নিজের চমকালো ইনান। সে কবে থেকে জেহেফিলের মতো এত পজিটিভ হওয়া শুরু করেছে, এত জেলাস হলো কবে থেকে? সে তো দেখছি এখন জেহেফিলের ফিমেল ভার্সন হওয়া শুরু করে দিয়েছে। ইনান মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো তার এই আজগুবি ভাবনা। মোম হাতে জেহেফিলের কাছে গিয়ে হালকা কেশে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। হাত থেকে দৃষ্টি সরিয়ে পাশে দাঁড়ানো ইনানের দিকে তাকালো জেহেফিল। ইনানকে দেখে স্নিগ্ধ হাসলো জেহেফিল। বিনিময়ে হাসি প্রদান করে ইনান বলল, কি করছেন? হাতে থাকা মোমবাতি জেহেফিলের হাতের কাছে নিয়ে দেখলো একটা চিকন তুলি। ইনান ভ্রুকুচকে বলল, স্পেশাল কিছু আছে নাকি তুলিতে? অভিশাপ। শীতল গলায় বলল জেহেফিল। তুলির দিকে নজর নিবদ্ধ। বুঝলাম না। দীর্ঘ সময় নিয়ে শ্বাস টেনে শটান হয়ে বসলো জেহেফিল। চোখে চশমাটা টেবিলের উপর রেখে এক হাতে ইনানের কোমর জড়িয়ে তার বুকে মাথা রাখলো। কম্পিত ইনান জেহেফিলের চুলগুলো এলোমেলো করে দিতে লাগলো। মনে আছে বাটারফ্লাই? থামলো জেহেফিল। ইনানের বুক থেকে মাথা উঠিয়ে চিবুক ইনানের বুকে ঠেকিয়ে চোখে চোখ রাখলো জেহেফিল। এই মুহূর্তে জেহেফিলকে কতটা আদুরে দেখাচ্ছিল ইনান যদি বর্ণনা করতে পারত। ক্যামেরার সাথে থাকলে সঙ্গে সঙ্গে ক্যাপচার করে নিত দৃশ্যটা। আমি তোমাকে একটা শাস্তি দিয়েছিলাম। সম্বিত ফিরল ইনানের। কি শাস্তি? রক্ত দিয়ে আমার নাম লিখতে বাধ্য করেছিলাম তোমাকে। ইনানের মনে পড়ল সেই নিকৃষ্ট দিনের কথা। গা কেঁপে উঠল তার। শুকনো ঢোক গিলে বলল, এখন এসব কথা কেন, বাদ দিন না। জেহেফিল ইনানের বুকে মুখ গুজল। আই এম সরি বাটারফ্লাই, রিয়েলি রিয়েলি সরি। আমার আমার এসব করা উচিত হয়নি। প্লিজ মাফ করে দাও সোনা, প্লিজ। জেহেফিলের কথা শ্রবণ মাত্রই হতভম্ব হয়ে যায় ইনান। জেহেফিল যে এসবের জন্য সরি বলবে সে কল্পনাতেও আনেনি। সত্যি সে কখনো জেহেফিলের থেকে সরি আশা করেনি। জেহেফিল সরি না বলে সে বুঝতেও পারত না যে মনের এক কোণে ঠিকই চাইছিল জেহেফিল যাতে অনুতপ্ত হয়। বিয়ের আগে নিজের ভবিষ্যৎ পার্টনারকে নিয়ে যেসব আশা করত তা যেন এই মুহূর্তে জেহেফিলই পূরণ করছে। তার কল্পপুরুষের মতো হয়ে উঠছে জেহেফিল ধীরে ধীরে। পরিতৃপ্ত মনে ইনান জেহেফিলের কপালে ছোট্ট করে চুমু খেল। আপনি যে অনুতপ্ত তাতেই আমি খুশি জেফিল, এতবার সরি বলতে হবে না।
জেহফিল হাতের তুলিটাকে দুমড়ে মুচড়ে চুরমার করে দিল। এই তুলি দিয়ে সে বাটারফ্লাইকে কষ্ট দিয়েছিল। বৃষ্টির তোড়ে ইনানের ঠিকই নজরে আসলো ওই পাশের বাড়ির বারান্দা থেকে তাকিয়ে থাকার সেই অবয়বটাকে। ইনান বাঁকা চোখে চেয়ে রইল সেদিকে। তার মুখাবয়ব কঠোর। ওই পাশের মানুষটির কোনো হেলদোল দেখা দিল না তাতে। সে অদ্ভুত চোখে ইনানের দিকে চেয়ে রইল। কেমন যেন সেই অদ্ভুত দৃষ্টি, চাহনিটা ইনানের ভালো লাগলো না। গা ছমছম করে উঠল তার। সে দ্রুত বারান্দা আর রুমের মাঝের পর্দাটা টেনে দিল। এতে অপরপক্ষ অপমান বোধ করলে করুক গে। রাত 8টা। জেহফিলকে রেখে ইনান নিচে এসে অপেক্ষা করছিল তার বাবার জন্য। গেটের কাছে ছাতা হাতে দাঁড়িয়ে আছে সে। বাবার চলে আসার কথা এক্ষুনি। ছাতার মাথাটা ফ্লোরের সাথে ঠকঠক করে আওয়াজ তুলে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইনান, হাতে ফ্ল্যাশ লাইট। তার বাবা সপ্তাহে কমপক্ষে 3-4 দিন এসে দেখা করে তার সাথে। কখনো তার পছন্দের খাবার নিয়ে আসে, কখনো সাথে পরিচিত এক ডাক্তার আঙ্কেলকে নিয়ে এসে চেক আপ করায়। ইনানের বাবা কোনো কমতি রাখতে চান না তার মেয়ের জীবনে। বৃষ্টির ছাট এসে লাগছে ইনানের গায়ে। শীত লাগছে অনেক। জ্যাকেট টেনে আরো ভালো করে পরে নিল। আকাশ পাতাল এক করে দেওয়ার মতো ঝড় বইছে। ইনান দোয়া করছে বাবা যাতে এই ঝড়ে না আসে। রাস্তাঘাট ভালো না, কখন কি হয়। ইনানের ভাবনাকে প্রমাণ করে দিয়ে তার সেলফোন বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। সরি আম্মু, আজকে আসতে পারছি না। মন খারাপ করিও না কেমন? সমস্যা নেই বাবা, এই ঝড়ে আসার দরকার নেই, অবস্থা ভালো না। বাবার সাথে কথা বলে ইনান ভেতরে যাওয়ার জন্য উদ্যত হলো। ঠিক সেই সময় পুরুষালী গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনতে পায় সে। কেমন আছো ইনান? তড়িৎ পেছনে ফিরে সে। এই নির্জন জায়গায় সে আর জেহফিল ছাড়াও যে অন্য একজন থাকে তাই বুঝতে অসুবিধে হলো না কে সে। মোবাইলের ফ্ল্যাশ সরাসরি ছাতা মাথায় ধরে থাকা ব্যক্তির দিকে তাক করলো। লোকটি হাত দিয়ে চোখ আড়াল করে নিলেও আচানক আলো চোখে লাগায়। তার পরনে কালো রঙের গলা ঢাকা লং কোট, চুলগুলো হালকা ভেজা, গালের সেই টুল পড়া হাসি। ইনান মোবাইলটা সাইডে সরিয়ে নিয়ে বলল, কি চাই? চিনোস আমাকে? না চেনার কিছু নেই মিস্টার তাজবীর। বাহ, নামটা মনে আছে দেখছি। তা কেমন আছো? আপনি আমার ফ্রেন্ড, আপনাকে আমি ভালো করে চিনি। ইনানের দায়সারা কণ্ঠ। সরি। যা বলছি তার উত্তর দিন। অয়েল না চিনো না? তাহলে কোন সাহসে আপনি আমাকে তুমি তুমি করে বলছেন? তাজবীর হাসল। বৃষ্টির তোড় বাড়ছে। সে কয়েক পা এগিয়ে এসে বলল, প্রথম আসলাম, ভেতরে আসার জন্য বলবে না? এভাবে গেস্টকে বাইরে দাঁড় করিয়ে রাখছো বৃষ্টি দিয়ে, এই তোমার ম্যানার? কপট বিরক্তি সুরে বলল তাজবীর, যেন তাকে দাঁড় করিয়ে ইনান অনেক বড় অভদ্রতামি করেছে। ইনান গেটের কাছে হাত পা ছড়িয়ে দাঁড়ালো এবার। সে যেন তাজবীরকে ভেতরে না ঢোকানোর পণ নিয়েছে। তাজবীর উচ্চ শব্দে হেসে ফেলল ইনানের কাণ্ড দেখে। বৃষ্টির পানিতে আছড়ে আছড়ে পা ফেলে ইনানের কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল তাজবীর। তার এহেন দুঃসাহসিকতায় ইনানের মুখ হা হয়ে গেল। উফ, ভিজে গেলাম। ভেতরে ঢুকে চা খাওয়ার জন্য বলবে না? আশ্চর্য মানুষ আপনি। আই নো। বুক ফুলিয়ে বলল তাজবীর। কি চাই সেটা বলেন। উপরে যাই চলো। তাজবীর সিঁড়িতে পা দেওয়া মাত্রই ইনান তার শার্ট টেনে আগের জায়গায় নিয়ে আসলো। প্রবলেমটা কি আপনার? এত সেদে সেদে কথা বলতে আসার মানেটা কি? আমার প্রবলেম এই যে। কথায় বিরতি দিয়ে হঠাৎ বলল, আমার প্রবলেমটা পরে বলছি, আগে বলো তোমার মাথার কি স্ক্রু ঢিলা? তার কণ্ঠে কৌতুক। কি? তাজবীরের কথার আগামাথা বোধগম্য হলো না ইনানের। রাগ বেড়ে যাচ্ছে তার। ওকে বাদ দাও, তোমার মানসিক সমস্যা জানা আমার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। তোমারটা বাদ দেই, আমার প্রবলেমটা বলি। বলে সিরিয়াস ভঙ্গিতে ইনানের চোখের দিকে তাকালো সে। প্রবলেমটা হচ্ছে জেফিলের সাথে তোমাকে দেখতে পারছি না আমি। আজব, দেখতে বলেছে কে আপনাকে? চোখ বন্ধ করে থাকেন, তাহলেই তো হয়। পারবো না, সিরিয়াসলি না। তোমাকে একটা কথা বলি, জেফিল ভালো ছেলে নয়। ওর ওর মাথা না কোনো প্রবলেম আছে, আই গেস সিরিয়াস মেন্টাল প্রবলেম। ওর থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল। আপনার সাথে জেফিলের কি শত্রুতা? তাজবীর জবাব দেয়, কি সত্যতা আবার? আমি ভালো মানুষ ভাই, কারোর সাথে সাপের নেউলের সম্পর্ক নেই আমার। নইলে জেফিলের সম্পর্কে বাজে কথা বলছেন কেন? হতাশ শ্বাস ফেলে বাইরে তাকায় তাজবীর। ঝুমঝুম শব্দে ধরনীর বুকে বৃষ্টি আছড়ে পড়ছে। ইনানদের দোতলার বাসা অন্ধকার, কারেন্ট চলে গেছে। ক্ষণে ক্ষণে বিজলি চমকানোর আলোতে
রাস্তার ধারে জঙ্গলগুলোকে দানবদের বাসস্থানের মতো দেখায়। দেখলেই গা ছমছম করে, যেন এক্ষুনি ভয়ানক আকৃতির বিদঘুটে দানব এসে খুবলে খাবে। এরকম একটা ভয়ানক জায়গায় জেফিল একা কিভাবে থাকতো? ভয় লাগতো না? আশেপাশে কোনো পাড়া প্রতিবেশীও নেই, মরে পড়ে থাকলেও তো কেউ জানবে না। এখন এই মেয়েটাও কিভাবে পারে থাকতে? এদের কি একটুও ভয় ডর নেই? লিসেন ইনান, তোমার লাইফে ইন্টারফেয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, আর নেইও। কিন্তু পরিস্থিতি এমন যে আমার না চাইতেও তোমার উপর পাহারাদারি করতে হচ্ছে। পাহারাদারি? কিছুটা বিস্মিত হলেও কণ্ঠে প্রকাশ করলো না ইনান। তা জেফিল কি আপনাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ দিয়েছে নাকি? আশ্চর্য, তুমি কিভাবে জানলে? অবাক হওয়ার ভান ধরল তাজবির। মুখ চেপে হাসছে সে। ইনান চোখ উল্টিয়ে বলল, ওহ ওয়েট, জেফিল কেন দিবে? আপনারা কেউ কাউকে তো দেখতেই পারেন না, তাহলে আপনি কার কথায় আমার উপর নজর রাখছেন? হাত বুকের কাছে নিয়ে ভাঁজ করে বলল সে। রহস্য নিয়ে হাসল তাজবির। ইনানের কাছে এক পা এগিয়ে আসে, পিছু হটে ইনান। তার এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না আর। এমনিতেই গতকাল এই ছেলের চাহনি তার ভালো লাগেনি, তার উপর এখন অদ্ভুত ধরনের কথা। তাজবির হাঁটুতে হাত রেখে ইনানের মুখ বরাবর ঝুঁকল। মেয়েটা এত ছোট। এই দূরে দূরে যান, দূরে যেতে বলছি। খ্যাক করে ওঠে ইনান। বুকে সাহস জোগাড় করার চেষ্টা করতে লাগলো সে। ভয় পাবে না, কিছুতেই না। কিছুটা বিরক্ত হয় তাজবির। তুমি নিজেকে কি ভাবো বলো তো? পড়ি? আজব একটা মেয়ে। বিড়বিড় করে বলে সোজা হয়ে দাঁড়ায় সে। অপমানিত বোধ করলো ইনান। নাটক করলাম কখন? অচেনা মানুষ এমন অদ্ভুত বিহেভ করলে যে কারোরই ভয় লাগবে। আর একটা অচেনা মানুষের কাছে নিজেকে যে স্বেচ্ছায় সারা জীবনের জন্য বিলিয়ে দিলে, তাতে ভয় লাগলো না? জেফিল অচেনা নয়, ওনার সম্পর্কে সবই আমি জানি। শুধু পারিবারিক আর্থিক অবস্থা জানলেই চলে না। একটা মানুষের সাথে সারা জীবন কাটাবে আর তার সম্পর্কে ভালো মতো না জেনে বিয়ে বসবে? ইনান ধারণা করলো তাজবির জানে না যে সে কি অবস্থায় বিয়ে করেছে। মেবি তাজবির মনে করেছে ইনান পারিবারিকভাবে জেফিলকে বিয়ে করেছে। যদি জানতো তাহলে এই কথা বলতো না। তাও সে বলল, কি জানার কথা বলছেন বলেন তো? জেফিল তোমার সাথে যে বিহেভ করে, মানে যেমনটা একাডেমিতে দেখলাম, তার সম্পূর্ণ বিপরীত সে। ও অ্যাগ্রেসিভ, লাইক নিজের পছন্দ মতো কোনো জিনিস না হলে ও খুব হিংস্র হয়ে যায়। আমার অনেকগুলো স্কলার স্যার ভেঙেছে, সামান্য ত্রুটি থাকলো স্যার বলে কিছু বলতে পারি না। আর ওকে দেখে যা মনে হয় ওর আর কোনো হিংস্র জন্তুর মধ্যে কোনো পার্থক্য নেই। জানি। নির্বিকার জবাব। জানো, যেন আকাশ থেকে পড়ল তাজবির। জেনে বুঝো কিভাবে ওর মতো একটা মানুষকে বিয়ে করলে? শোনেন ভাই, কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে। যা হয়েছে তা আপনি কিংবা আমি তো আর চেঞ্জ করতে পারবেন না, তাই না? সো এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। জেফিল হিংস্র পশু তা প্রথম থেকেই জানি, তাও আমি তাকে ভালোবাসি। আপনার বলায় কিচ্ছু যায় আসবে না। তাই বলছি, এসব আবল তাবল না বকে ভাগেন, ফুটেন এখান থেকে। এমনিতেই অনেক টাইম নষ্ট করেছেন আমার। আর না, জেফিল অপেক্ষা করছে। ইনান ছাতার মাথা দিয়ে তাজবিরের পেটে ঠেলতে ঠেলতে তাকে গেটের বাইরে বের করে দিল। তাজবির দ্রুত ইনানের ছাতা কেড়ে নিয়ে মেলে ধরল। এই মেয়ে এত নিষ্ঠুর, সে আরো অনেক কিছুই বলতো। তার মনে অনেক খটকা আছে ইনানকে দেখে, কিন্তু এই বৃষ্টির মাঝে আর থাকাটা সম্ভব না। বাতাসে ছাতা ভেঙে যাওয়া জোগাড়। ইনানকে উদ্দেশ্য করে শেষ কথা বলল, ইউ গাইজ আর সিক, রিয়েলি ভেরি সিক। তুমিও কম না, মানসিক সমস্যা আছে তোমার। সাইকিয়াট্রিস্ট দেখাও, ঠিক হয়ে যাবে। সে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পেছন থেকে ইনানের ডাক শোনা গেল। ওয়েট, বললেন না তো কে আপনাকে বিনা বেতনে হায়ার করেছে আমাকে পাহারা দেওয়ার জন্য? তাজবির পেছনে না ঘুরে শুধু মাথাটা ঘুরিয়ে তাকিয়ে বাঁকা হেসে বলল, আছে একজন, একটা হিন্ট দে, তাকে কিন্তু তুমি চেনো। এই বলে দাঁড়ালো না, গট গট পায়ে বিজলির আলোয় হেঁটে চলে গেল। ইনান যেন বাঁচল। কারেন্ট চলে যাওয়ায় মোবাইলের লাইট অন করে উপরে সিঁড়িতে পা বাড়াতেই কেউ একজন তার কোমর শক্ত করে চেপে ধরে মুখ চেপে ধরল। অতর্কিত আক্রমণে ইনানের হাত থেকে মোবাইল পড়ে যায়। আগন্তুক তাকে টেনে হিঁচড়ে নিচতলার গোডাউনে নিয়ে গিয়ে নোংরা মেঝেতে আছড়ে ফেলে দেয়। ইনান চিৎকারের সুযোগটুকুও পায় না।
তার আগে আগন্তুক চেপে বসে ইনানের পেটের উপর। এক হাতে ইনানের হাত দুটো ধরে আরেক হাতে ইনানের পরনে টপ ছিঁড়তে শুরু করে। মুখ ছাড়া পেয়ে ইনান আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে, কিন্তু হাই, গগন কাঁপানো বজ্রপাতের আড়ালে তার চিৎকার চাপা পড়ে যায়। যেন আকাশটাও ইনানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইনানের চিৎকারের সাথে পাঞ্জা লড়ছে। সেই মুহূর্তে গোডাউনের ভাঙা জানালা দিয়ে বিজলির আলোয় হামলাকারীর মুখ দেখতে পায় ইনান। আত্মা কেঁপে উঠে তার। শরৎ, তার ফ্রেন্ডদের একজন। ইনান জেহেফিলের নাম ধরে জোরে জোরে চিৎকার করে ডাকে। শরতের থাবার মধ্যে থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি শুরু করে দেয়। ইনানের বৃথা চেষ্টা দেখে শরৎ কুৎসিত হাসল। অনেকদিন পর পাইছি তোরে মা, এত সহজে ছাইরা দিব ভাবছস? তোর কোন নাগরে ডাকবি ডাক, দেখে আসে কিনা। শুয়োরের বাচ্চা, কম জ্বালাস না আমারে। তোর বাপ আর তুই আমার জীবনটারে নরক বানায় ফেলছস। আজকে সব শোক তুলমু, এমন অবস্থা করবো না তোর অবস্থা দেখা তোর বাপ হাসি দিব, মিলাই নিস। শরতের চোখ চকচক করছে, জিভ দিয়ে এমন আওয়াজ করছে যেন কোনো সুস্বাদু খাবার তার সামনে। ভয়ে ইনানের চেহারার রং সরে গেল। চিৎকার চেঁচামেচি করলে কেউ তো আসবেই না, বরং তার শক্তি লস হবে। শরতের লালসার শিকার থেকে বাঁচতে শেষবারের মতো বলল, শরৎ ভাই, আমার প্লিজ মাফ করে দে আমাকে, তোর পায়ে পড়ি দোস্ত, প্লিজ কিছু করিস না। ইনান আকুতি মিনতি করে বলল। শরৎ অট্ট হাসছে ফেটে পড়ল, যেন ইনান কোনো মজার জোকস বলেছে। ওরে শালি, এখন বিপদে পইরা তোর ভাই দোস্ত হয়ে গেলাম। ইনানের গাল চেপে ধরল দুই আঙ্গুলে। কিন্তু এখন তো আমি ভাইয়ের মতো কোনো কাজ করতাম না ইনান সোনা, এখন করব তোমার হাজবেন্ডের মতো কাজ। ইনানের গালে হাত বুলিয়ে বলল। গা যেন ঘিন ঘিন করে উঠল ইনানের। শরৎ ইনানের থেকে হাত সরিয়ে তার শার্ট খুলে ফেলল। ইনানের টপের বুকের অগ্রভাগ টেনে ছিঁড়ে ফেলল সহসা। বক্ষবন্ধনী স্পষ্ট দেখা গেল তার। ইনান ডুকরে কেঁদে উঠল। জেহেফিল ছাড়া অন্য পুরুষের ছোঁয়া তার শরীর স্পর্শ করবে ভাবতে গা গুলিয়ে গেল। শরৎ তার মোবাইলের ফ্ল্যাশ অন করে ইনানের বুকের সামনে ধরল। ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে লোভাতর চাহনি মেলে ধরল ইনানের বক্ষভাজে। ইনান ক্রন্দনরত গলায় একাধারে মিনতি করেই যাচ্ছে, এর চেয়ে মরে যাওয়াই ভালো আছে। না, এমন মজা পাইতেছি না, ভালো কইরা দেখতে হইব। এই বলে ইনানের ইনার খোলার জন্য কাঁধে হাত দিতেই শরৎ তার মাথায় শব্দ তুলে মাথার পেছন চেপে ধরল সে। ফ্ল্যাশ অফ হয়ে গেছে। সেই সময় পেছন থেকে কেউ একজন শরতের চুলের গোছা মুঠোয় বন্দি করে তাকে উপড়ে ফেলল ইনানের উপর থেকে। শরৎ কুকড়ে গেল ব্যথায়। মাথায় হাত দিয়ে দেখল তার চেপে ধরা চুলগুলো নেই, তার জায়গায় লাল রঙের তরল গড়িয়ে পড়ছে। কোন কুত্তার বাচ্চা? তার গলার স্বর চাপা পড়ে গেল লোকটি যখন পা দিয়ে তার গলা চেপে ধরল শক্ত করে। শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো তার। হাঁপড়ের মতো হাঁসফাঁস করতে লাগলো সে। বিদ্যুৎ চমকানোর আলোয় আবছা চোখে চেয়ে দেখলো তার জমদূতকে। ইনানের বাসা থেকে 2 কদম এগোতেই তাজবীর খেয়াল করলো তার হাতে ইনানের ছাতা। সে তখন ইনানের হাত থেকে হ্যাচকার টানে ছাতা নিয়েছিল, আর নিজেরটা নিজেই পড়েছিল। একবার ভাবলো ইনানের ছাতা নিয়েই চলে যাবে, আরেকবার ভাবলো না, একবার ইনানের ঘরে ঢু মেরে দেখা দরকার, ছাতা ফেরতের উছিলা হয়ে যাওয়া যায়। তার তাজবীর আবারও ব্যাক করলো। বৃষ্টিতে তার কোটের নিচের অংশ ভিজে চুপচুপে হয়ে গেছে। পা টেনে টেনে ইনানের গেটের কাছে আসতেই দেখলো ইনানের মোবাইলের ফ্ল্যাশ অন করে উল্টে পড়ে আছে। কপাল কুঁচকে গেল তার। ইনানের মোবাইল পড়ে আছে কেন? আর ইনানি বা কোথায়? মোবাইল নিচে ফেলে কোথায় গেল? গেটের ভেতরে ঢুকতেই অস্পষ্ট চিৎকার তার কানে বাড়ি খেল। কান খাড়া হয়ে গেল তাজবীরের। দ্রুত পদে চিৎকার অনুসরণ করে গোডাউনের সামনে আসলো। নিজের ফ্ল্যাশ অন করে দরজা খুলে দেখলো ইনানের শরীরের ওপর একটা ছেলে ইনানের জামা খোলার চেষ্টা করছে। চোয়াল শক্ত হয়ে গেল তাজবীরের। দাঁতের দাঁত চেপে নিচ থেকে মোটা লাঠি নিয়ে শরতের মাথা বরাবর আঘাত করলো। শরৎ ইনানের ওপর থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভারী জুতো দিয়ে গলা চেপে ধরল। শরৎ ছটফট করতে করতে কিছুটা কাবু হলে তাজবীর তাকে ছেড়ে কোট খুলে ইনানের গায়ে পরিয়ে দেয়। কাঁদতে কাঁদতে ইনানের গলা বসে গেছে, ফ্যাসফেসে গলায় কাঁদছে সে। আর যদি তাজবীর তাকে না বাঁচাতো, ইনানকে ধরে তাজবীর দাঁড় করায়। বিচলিত গলায় বলল, ঠিক আছে তুমি? কোথাও লেগেছে? ইনান মাথা নিচু করে হেঁচকি তুলে কাঁদছে। তাজবীর কোনো প্রশ্ন করলো না। সে ইনানের হাত ধরে টেনে নিয়ে আসতে চাইলে পেছন থেকে শরৎ লাথি মারে তাজবীরের পিঠে। আচমকা ধাক্কায় পড়ে যেতে গিয়ে ওর নিজেকে সামলে নেয় সে। দেখে রক্তমাখা শরৎ জানোয়ারের ন্যায় ফুসছে। তার মুখশ্রী এত বিভৎস যে দেখলে মনে হয় হরর মুভির খাসটা ভূতগুলো। শরৎ আর তাজবীরের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি লেগে গেল। এ ওকে মারে তো ও একে মারে।
ইনান কোনায় দাঁড়িয়ে কাঁদছিল। ওদের মারামারি দেখে একবার মনে হলো বাবাকে কল দেওয়া দরকার, কিন্তু মোবাইল তো নেই তার কাছে। তাই নিচে পড়ে থাকা শক্ত কাঠ নিয়ে ওদের পেছনে যায়। হাত কাঁপছে তার থরথর করে। ঠোঁট চেপে শরতের পিঠে আঘাত করতে নাই, কিন্তু ইনানির ভাগ্যও আজ তার বিরুদ্ধে। শরৎ আর তাজবীর এক জায়গায় স্থির হয়ে লড়াই করছে না, এদিক সেদিক ঘুরছে। বিধায় আঘাত লাগলো তাজবীরের পায়ের কাছে। ইনানের কাঠ শক্ত হওয়ায় তাজবীরের পায়ে লাগলো ভালোভাবে। নিজের করা কাণ্ড দেখে ইনান মুখ চেপে ধরে চিৎকার করে ওঠে। তাজবীরের কাছে গিয়ে তাকে ধরে ওঠাতে ওঠাতে কান্না করতে লাগলো সে। আমি সরি তাজবীর, আমি আমি বুঝতে ওয়াও, হোয়াট আস্ট হিনান সোনা, আই এম ইমপ্রেসড। শরৎ ইনানির হাত ধরে উঠিয়ে বিদ্যুটে হেসে বলল, আমার কাজ তো তুই অর্ধেক করে দিলি, এই জন্য তোকে তো এত ভালোবাসি রে ইনু সোনা। শরৎ ইনানি দুহাত চেপে পেছনে মুড়ে দিল। ইনানের মনে হচ্ছে তার জান যাবার উপক্রম। চোখ বড় বড় হয়ে গেল তার। শরৎ হিংস্র প্রাণীর ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ইনানের ওপর। ইনানের গাল গলা খামচে কামড়াতে লাগলো। তাজবীর পা ধরে বসে পড়ে। এত যন্ত্রণা হওয়ার কথা ছিল শরতের, কিন্তু ইনানের ভয়ের কারণে ঝড় যাচ্ছে তার উপর দিয়ে। তাজবীর ইনানের সেই কাঠটা নিয়ে তাক করলো শরতের মাথা বরাবর। শরৎ তখন ব্যস্ত ছিল ইনানের গলার মধ্যে। তাজবীরের গা আগে রিরি করে উঠল তা দেখে। এক চোখ বন্ধ রেখে শরতের মাথা বরাবর তাক করে খুব জোরে ছুঁড়ে মারল সে। সেকেন্ডের মাঝেই কাতরাতে কাতরাতে শরৎ নিচে পড়ে গেল। ইনান মুক্তি পেয়ে তাজবীরের কাছে যায়। ব্যথায় চোখ মুখ কুচকে আসে তাজবীরের। পকেটে নিজের মোবাইল খুঁজে না পেয়ে ইনানের মোবাইলটা ইনানকে দিয়ে বলল, দ্রুত তোমার বাবাকে ফোন লাগাও, এই শালা যাতে পালাতে না পারে। ইনান ফোন লাগায় তার বাবার কাছে। চোখ মুখ ফ্যাকাশে তার, চুল এলোমেলো যেন কোনো পাগলই নেই। ফোন দেওয়ার টাইমে কানে আসলো মোবাইলের ব্যালেন্স শেষ। শিট শিট শিট। শরৎ শত ব্যথার সত্ত্বেও উঠে দাঁড়ালো। এত মার খেলো তাও ছেলে জোর কমে না। টালমাটাল পায়ে তাদের কাছে আসতে নিলে ইনান শরৎকে শুনিয়ে ফোনে তড়িঘড়ি করে বলল, বাবা তুমি এসে পড়েছো, প্লিজ তাড়াতাড়ি আইসো, আমাদের বাঁচাও। শরৎ শরৎ এখন আছে এখানে, তুমি জলদি আসো, ও যেতে পারবে না। ইনানের বুদ্ধি কাজে লাগলো। শরৎ ইনানের বাবাকে ভয় পায় না এমন না, তবে একবার ধোলাই খাওয়ার পর ইফাজ খানের লাঠির বাড়িকে আর হুমকিকে বড্ড ভয় পায়। কোনোভাবে শরতের বাবার কানে কথা ওঠালে তাকে ত্যায্য করে দিবে, এই ভয়ে শরৎ আর ওদের কাছে গেল না। এলোমেলো ভাবে পা ফেলতে ফেলতে বাইরে চলে যায়। যাওয়ার আগে আঙ্গুল তুলে শাসা ইনানকে। দেখে নিব তোকে, চিনিস না তো আমাকে, মনে রাখিস তুই। তারপর অকথ্য ভাষায় কিছু গালি ছুড়ে চলে গেল সে। এই দুর্বল অবস্থায় শরৎ বেশি দূর যেতে পারবে না, তাই তাজবীর ইনানকে তাড়া দেয়। কোথায় আছে তোমার বাবা? শরৎ বেশি দূর যেতে পারবে না এই অবস্থায়, বলো ওনাকে কুইক। ইনান কান থেকে ফোন সরিয়ে আমতা আমতা করে বলে, মানে ব্যালেন্স নেই মোবাইলে। তাহলে এতক্ষণ কথা বললে কিভাবে? কথা বলার ভান ধরেছিলাম। তাজবীর বিস্ফারিত নয়নে চায়। সিরিয়াসলি, তোমার মাথায় এত আজেরা বুদ্ধি কেন? এখন না বললে তো শরৎ আবার হামলা করতো, আরো মার খেতেন আপনি। আরে ভাই, তাজবীর হতাশ সুরে নিজের কপালে হাত রাখে। পায়ের ব্যথার চেয়ে ইনানের বোকামি তার হতাশার কারণ। কোর্টে দেখো তো আমার মোবাইলটা রেখেছি, ওটা দিয়ে তোমার বাবাকে কল দাও ফার্স্ট। ইনান মোবাইল খুঁজতে ব্যস্ত হয়ে গেল। তখন তাজবীরের চোখে পড়ল বাইরের এত অন্ধকারের মাঝেও কোনো গাড়ির হেডলাইটের আলো। সে যখন বাইরে ছিল তখন আশেপাশে গাড়ি তো দূর, কোনো মানুষের অস্তিত্বও ছিল না। আর এখন শরৎ গাড়িতে করে যাচ্ছে, নিশ্চয়ই সাথে কেউ আছে। 2 সেকেন্ডের মাথায় গাড়ি অদৃশ্য হয়ে গেল। বাদ দাও, তোমার বাপকে কল করে লাভ নেই, শুধু শুধু আমার মোবাইলে ব্যালেন্স শেষ করবে। আমাকে ধরো তো, হাঁটতে পারছি না, আর ভাঙছে কিনা কে জানে। ধরে কোথায় নেব? আমার মাথা নাও না রে, মাথা মোটা কথাকার। দাঁত কটমট করে বলল তাজবীর। তোমার ঘরে নাও, আগে আমার অন্যান্য ক্ষতগুলোকে ব্যান্ডেজ করে দাও, তারপর আমাকে নিয়ে হসপিটালে যাও। ইনান তাজবীরকে ছেড়ে বলল, আচ্ছা ওয়েট করেন, 1 মিনিট আসছি। ইনান দৌড়ে গেল উপরে। আস্তে ধীরে দরজা খুলে পা টিপে টিপে ঘরে ঢুকলো। জেহেফিলের আর্ট রুমে গিয়ে উকি দিয়ে দেখলো জেহেফিল মোম জ্বালিয়ে একটা আর্ট মনোযোগ দিয়ে করছে। তার মানে জেহেফিল নিচে চলা হয়েছে শুনতে পায়নি। আর শুনবে বা কিভাবে, যা বৃষ্টি হচ্ছে এতে মাইক দিয়ে চেঁচালেও শুনবে না। ইনান রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে চলে এলো নিচে। তাজবীর হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। কোথায় ভাবলো ইনানের বাসাটা দেখবে, আর এই মেয়ে সেই সুযোগ না দিয়ে জিনিসপত্র নিয়ে নিচে চলে এলো।
ইনান যেন তাজবীরের মনের কথা শুনতে পেল। উপরে নিলে আবার নিচে আসতে কষ্ট হতো আপনার, তাই এখানেই নিয়ে আসছি সব। যাক, কিছুটা হলেও বুদ্ধি আছে মেয়ের। মনে মনে বলল তাজবীর। তাজবীরকে সেবা দিয়ে তাজবীরের পায়েও অয়েন্টমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। চলুন হাসপাতালে নিয়ে যাই। নো নিড, হাড় ভাঙেনি, ব্যথা একটু কম লাগছে। তাহলে এখন কোথায় যাবেন? তোমার বাসায়। কি? জাস্ট কিডিং, আমার বাসাতে দিয়ে আসো। ইনান তাজবীরকে ধরে তার গাড়িতে বসালো। যদিও ৮-১০ কদম পা ফেলতেই তাজবীরের বাসা, কিন্তু এই বৃষ্টিতে তাকে টেনে নিয়ে যাওয়াটা রিস্ক, তাই গাড়ি করে তাজবীরের বাসায় দিয়ে আসলো। তাজবীরকে তার বাসায় ঢুকানোর টাইমে অল্প আলোয় ঘরটায় চোখ বুলিয়ে নিল সে। বাসাটা নতুন হলেও কোনো আসবাবপত্র নেই, সম্পূর্ণ বাসা খালি, শুধু তাজবীরের রুমে দু একটা ফার্নিচার। তাজবীরকে ঠিক করে দিয়ে ইনান নরম সুরে বলল, আপনার সাথে করা ব্যবহারের জন্য দুঃখিত, আর আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। টাকা লাগবে। সরি। তোমাকে তো বিনা বেতনে পাহারা দেই, তার উপর আজকে অবস্থা খারাপ আমার, তাই টাকা লাগবে। কত চাই? ওয়েল, টাকার বদলে আরেকটা জিনিস দাও। কি? রান্না করে প্রতিবেলা খাবার দিয়ে যাবে। রান্না করতে খুব বিরক্ত লাগে আমার। বুয়া ঠিক করে দেই। নো, রান্না যখন করবে একটু বেশি করেই করবে, তাহলেই তো হয়। ইনান চিন্তিত মুখে বলল। আচ্ছা তবে যাই, বাই। ইনান বেরিয়ে আসলো। তার চিন্তা জেহেফিলকে নিয়ে, কি বলবে কি করবে দিকদিশা পাচ্ছে না। আগের জেহেফিল হলে তার এত কিছু ভাবতে হতো না। জেহেফিল সব নিজ কাঁধে নিয়ে ইনানকে টেনশনে ফ্রি রাখতো। এমনকি শরৎ কখনো তার দিকে হাত বাড়ানোর সাহস অবধি করতো না। ইনান মিস করছে, সেই আগের জেহেফিলকে খুব খুব মিস করছে। কবে জেহেফিল ঠিক হবে? কবে আগের মতো তার উপর রাগ দেখিয়ে কাজ করতে বাধা দিবে? কবে তাকে আগের মতো শাসন করবে, আগের মতো ভালোবাসবে, আগলে রাখবে? ইনান সামলাতে পারে না নিজেকে, হু হু করে কেঁদে দেয়। আশ্রমের দরজার শব্দ করে খুলে ইনান। আওয়াজ কানে গেল না ঝড়ের কারণে। ইনান জেহেফিলের পেছনে এসে দাঁড়ায়, দেখলো বড় ক্যানভাসে ইনানের খুব সুন্দর একটা পোর্ট্রেট আছে সে, যেখানে গালে হাত দিয়ে আনমনা হয়ে চেয়ে আছে ইনান। আকাশে পেঁজা তুলোর আড়ালে রংধনু। এত সুন্দর ছবি দেখে ইনান আজ খুশি হতে পারছে না, জানে না কেন। ইনানের উপস্থিতি টের পাওয়া মাত্র জেহেফিল ইনানের দিকে ফিরে, তার মৃদু হাসির বদলে কাঠিন্যতা দেখা দিল ইনানের আলুথালু অবস্থা দেখে। তোমার এই অবস্থা কে করেছে বাটারফ্লাই? ইনান জেহেফিলের পায়ের কাছে পড়ে গেল কাঁদতে কাঁদতে। জেহেফিলের হাঁটু জড়িয়ে মুখ গুজে কাঁদতে লাগলো। বাটারফ্লাই কি হয়েছে সোনা, বলো আমায়। জেহেফিল আদরে ভঙ্গিতে ইনানের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। তার বুকের মাঝে নিভু নিভু করা আগুন ধীরে ধীরে জ্বলে উঠছে। জেহেফিলের স্নেহের গলায় আরো ভেঙে পড়ল ইনান। সব বলে দিল সে জেহেফিলকে, শরতের করার সব। জেহেফিল ইনানকে উঠিয়ে গায়ের কোটটা খুলে দিল। মোম সামনে দিয়ে ইনানের শরীরের ক্ষতগুলো দেখল। ইনানের গলায় ঘাড়ে আঁচড়ের কামড়ের দাগ, রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। আপনার কষ্ট হচ্ছে না জেফিল? জেহেফিল শূন্য চোখে তাকায়, তার চোখের ভাষা বুঝতে পারে না ইনান, যেন কোনো ব্ল্যাক হোলের মধ্যে তাকিয়ে আছে সে। তোমার কি মনে হয়? অবশ্যই আপনার কষ্ট লাগছে না, না হলে এত শান্ত আছেন কিভাবে? কেন আগের মতো রিয়েক্ট করছেন না? শান্ত থাকলে কি মানুষের মনে কষ্ট জমে না? ইনান জেহেফিলের কোলে বসে জেহেফিলের গলা জড়িয়ে ধরে ধরা গলায় বলল, আমি জানি না জেফিল, কিচ্ছু জানি না। মানুষ শান্ত থাকুক, কিন্তু আমার অশান্ত আপনাকেই চাই। আপনাকে খুব মিস করছি জেফিল। আপনার এই ভালো হয়ে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না জেফিল। আমি আমি আগের জেফিলকেই চাই, আমার বাস্তবের জেফিলকে, কল্পনার ভালো জেফিলকে নয়। আপনার পাগলামো ভালোবাসা, আপনার পজিটিভনেস সব চাই আমার, সব। জেহেফিল গম্ভীর গলায় বলল, কিন্তু তুমি তো সারা জীবন এটাই চেয়ে এসেছিলে বাটারফ্লাই, সুইট, শান্ত, হাসি খুশি পারসন, একদম তোমার মন মতো। যখন খারাপ ছিলাম তখন তো পছন্দ করতে না, এখন ভালো হলাম তাও পছন্দ করছো না। ইনান মাথা দুদিকে নাড়াতে নাড়াতে নাক টেনে বলল, না, আমার কল্পনার সেই ভালো পুরুষকে আমার চাই না, আমি কখনোই চাইবো না আর। ভেবে বলছো তো বাটারফ্লাই? ইনান হ্যাঁ সূচক মাথা নাড়ল। মুখে বলো, তুমি জানো আমি এসব পছন্দ করি না। জেহেফিল শাসনের সুর শুনে ইনান দুঃখের মাঝেও হেসে ফেলল। জেহেফিলের গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি হিরোকে না, ভিলেনকে চাই।
যে আমার জন্য সারা দুনিয়া ছাড়খাড় করে দিবে, ঠিক যেমনটা আগে আপনি ছিলেন। জেহফিল বাঁকা হেসে ইনানের ঠোঁটে চুমু খেয়ে বলল, এনিথিং অ্যান্ড এভরিথিং ফর ইউ মাই প্রিন্সেস। ইনান ফোনে বাবাকে সব বলে দিল। আগের অবস্থা হলে বলতো না, কারণ তখন জেহফিল থাকতো সব সামলানোর জন্য, কিন্তু এখন তো কেউ নেই, তাই রিস্ক নিল না সে। বাবাকে শরতের কথা বলে দেয়। সব শুনে তো ইফাজ খানের মাথার তালু গরম হয়ে যায়। তিনি পারে না এখনই চলে যায় ইনানের কাছে, কিন্তু আর্জেন্ট ডিউটির কারণে তিনি আজ শহরের বাইরে, কাল ফিরবে। ইনানকে সান্ত্বনা দিয়ে কল রেখে দেন তিনি। সিটে হেলান দিয়ে হাত দিয়ে মুখ মুছে দীর্ঘশ্বাস ফেলেন। মোবাইল হাতে নিয়ে একবার পলকে নাম্বার ডায়াল করতে নিয়েও করলেন না। পলক ইফাজ খানের কাছে কখনো কোনো কথা লুকায়নি। জেহফিলের হিংস্র রূপের কবলে পড়ে পলকের যেই হাল হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছিল সে ইফাজের কাছে। ইফাজ খান চিন্তাও করতে পারেনি তার মেয়ের জামাই যে এত ভয়ানক হবে। পলকের অবস্থা এত খারাপ ছিল, বেচারা কয়েক সপ্তাহ হাসপাতালের বেড থেকে উঠতে পারছিল না। পলক ইফাজ সাহেবকে এর বিহিত করার জন্য অনুরোধ করেছিল। জেহফিলের কাছে ইনান ভালো নেই সেইটাও বুঝিয়েছে। ইফাজ খান কয়েকবার জেহফিলের সাথে কথা বলেছিল, কৈফিয়ত চেয়েছিল সবকিছুর। প্রথমে জেহফিলকে যতটা শান্ত দেখেছিল ঠিক ততটাই অগ্নিমূর্তি ধারণ করেছে যখন তিনি বললেন ইনানকে নিজের কাছে নিয়ে আসবেন। কম চেষ্টা করেননি জেহফিলকে বোঝানোর। হুমকি ধামকি ভয় দেখিয়েও লাভ হয়নি। জেহফিল তার জায়গায় অটল ছিল। ইফাজ খানের অতিরিক্ত পাওয়ার দেখানোর কারণে জেহফিল রেগে ইনানের সাথে ইফাজের ফোনে কথা বলা বন্ধ করে দেন। 1-2 মিনিট যাই একটু কথা বলতো তাও জেহফিল সাথে সাথে থাকতো। বুঝে গেছেন তিনি যে মেয়েকে হারিয়েছেন চিরতরে। তবে এখানে তার ভুলও ছিল। জেহফিল ছিল ঘুমন্ত সিংহ। তাকে ঘুম থেকে উঠিয়েই তিনি বড্ড ভুল করেছিলেন। পলক চেয়েছিল ইনানকে ছাড়িয়ে এনে জেহফিলকে উপযুক্ত শাস্তি দিতে, কিন্তু ইফাজ খান যখন পিছু হটলেন আর পলককে অনুরোধ করলেন এগুলো নিজের মধ্যে রাখতে, তারপর থেকেই পলকের চাপা ক্ষোভ ইফাজের ওপর। ইনানকে নিজের করে পাওয়ার রাস্তাটা যাই একটু খোলা ছিল, ইফাজ খানের জন্য তাও হলো না। এরপর থেকে পলক ছুটিতে। যে ছেলে দিনে কয়েকবার ইফাজ খানের খোঁজ নিত, সেই ছেলে মাসের পর মাস কল অবধিও দেয় না। ইফাজ বুঝেন পলকের রাগ। পলক সঠিক বিচার পায়নি। সেই রাগ থেকে ইফাজ খানের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, খোঁজও নেয় না। আজ পলক পাশে থাকলে এত কঠিন চ্যালেঞ্জগুলো তার জন্য সহজ হয়ে যেত। পলক মেয়ে জামাই হিসেবে খারাপ হতো না। তার মেয়ের কপালে এত দুঃখ কেন? শুরু থেকে তার মেয়েটা ভালো ছিল না, তিনি কেন জানলেন না? তার বাচ্চা মেয়েটার সুখের জীবন পেল না, যা ডিজার্ভ করতো তাও পেল না। এত কষ্টের ভার কিভাবে সইছে তার মেয়ে? এত ছোট আদরে মেয়ে তার। অ্যাক্সিডেন্টের পরও তার মেয়ে ভালো নেই। এসব কেন হচ্ছে ভাবলেন তিনি। তার অতীতে করা কর্মকাণ্ডের জন্য নিজের ভাবনায় নিজেই চমকালেন। তবে কি তার অতীতের করা পাপের শাস্তি তার মেয়ে ভোগ করছে? মাঝরাতে খট করে কিছু ধাক্কার আওয়াজে তাজবীরের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বিরক্ত হয়। সে এখন বারান্দায় বসেছিল, পাশে দূরবীন। ইনানকে চোখে চোখে রাখতে গিয়ে কখন ঘুমিয়ে পড়ল। আজ আকাশে চাঁদ থাকলেও মেঘেদের কারণে আলোর তীব্রতা কম। ফের আওয়াজ হলো। সতর্ক হয়ে গেল তাজবীর। দূরবীনটা কাপড় দিয়ে ঢেকে ভেতরে চলে আসলো। দূর থেকে হালকা আওয়াজও তার কানে বাড়ি খায়। এই একটা ফ্লেক্স তার। নিঃশ্বাস বন্ধ রেখে আওয়াজটা শোনার চেষ্টা করলো সে, যেন কিছু একটা ফ্লোরে টেনে টেনে আসছে, সাথে টুকটুক আওয়াজ। ভালো করে শুনতে পেয়ে বুঝলো পা ছেঁচড়ানোর আওয়াজ, এবং তালে তাল মিলিয়ে লাঠি জাতীয় কোনো জিনিস ঠকঠক করছে। কেউ মনে হয় খুব কষ্টে পা টেনে হিচড়ে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তাজবীরের মাথায় ক্যাচ করলো ব্যাপারটা। ওপরে নিচে সবখানি ডিম লাইট চালানো, আবছা আবছা সব দেখা যাচ্ছে, পারফেক্ট। তাজবীর মোবাইল হাতে নিয়ে তার ক্যাবিনেটে ঢুকে গেল। হালকা ফাঁকা রেখে ক্যামেরা অন করে নিল। পা টানার আওয়াজ তীব্র হলো। তাজবীরের রুমের পাশে সবগুলো রুমের দরজা খোলার শব্দ শোনা গেল। তাজবীরের বুক ধড়ফড় করছে। ভয় নাকি এক্সাইটমেন্টে বোঝা গেল না। কিছুক্ষণের মাঝেই ক্যাড়ক্যাড় আওয়াজে তাজবীরের রুমের দরজা খুলে যায়। তাজবীরের জানালা এবং বারান্দা দিয়ে গভীর জঙ্গলের অর্ধেকাংশ দেখা যায়। এমনকি নাম না জানা কিছু গাছের ডাল তাজবীরের বারান্দায় এসে অবহেলায় ছড়িয়ে আছে। এই অন্ধকারে সেদিকে তাকালে মনে হয় বারান্দায় কেউ কালো রঙা আলখাল্লা পরে কুজো হয়ে বসে আছে। কাছে গেলে বিভৎস চেহারা তুলে চমকে দেবে। আগন্তুক ধীর পায়ে আসার চেষ্টা করলেও আওয়াজের তীব্রতা কমাতে পারছে না। আগন্তুকের অবয়ব তাজবীরের দৃষ্টি সীমানার কাছে আসলে তাজবীর শকুনের মতো তীক্ষ্ণ চোখে পরখ করল। আগন্তুক ঘাড় কাত করে কিছু একটা বিড়বিড় করছে। কালো জ্যাকেট পরনের জন্য পেছন থেকে তেমন বোঝা যাচ্ছে না সে কে।
যখনই সে ক্যাবিনেটের পাশে তথা বারান্দার দিকে সম্পূর্ণভাবে ফিরল এবং তার চেহারা স্পষ্ট হলো, সাথে সাথে বৈদ্যুতিক শক খেয়ে যায় তাজবীরের শরীরের প্রতিটা শিরা উপশিরায়। সাথে ভয় এবং অস্থিরতার একটা সূক্ষ্ম মিশ্রণ অল্প সময়ের জন্য ঝিলিক দিয়ে উঠে চোখের মণিতে। যখন আগন্তুকের হাতে থাকা ধারালো মোটা লম্বা ছুরি চিকচিক করছিল চাঁদের আলোয়। মারাত্মক থ্রিলিং পরিবেশ, গা ছমছমে ভয়ানক তবে রোমাঞ্চকর। সে ক্যামেরা ঠিকঠাকভাবে তাক করে আগন্তুকের আগমন বন্দি করল। আগন্তুকের আগমনের কারণ স্পষ্ট হয়ে যায় তাজবীরের কাছে, তবে সে যা ভেবেছিল তাই সঠিক। হোলি ফাকিং শিট, ইটস লিটারলি ইম্পসিবল। মনে মনে আওড়ায় সে। বুদ্ধিদীপ্ত চোখে আগন্তুকের প্রতিটা পদক্ষেপে নজর রাখল। আগন্তুকের চোখে কঠিন অথচ কাউকে মেরে ফেলার মতো দৃষ্টি। মুখ দিয়ে একটা শব্দ বারবার জপছে। তাজবীর এক অক্ষর শুনেই বুঝে ফেলল কি বলছে সে চেনা অথচ অচেনা মানুষটা। নিমন্ত্রণ ছাড়া চলে আসা মেহমান যখন তার কাঙ্ক্ষিত শিকার পেল না, তখন আরো কয়েক মিনিট তাজবীরের পুরো বাড়িতে ভূতগ্রস্তের ন্যায় ঘুরপাক খেল। একটা সময় চলে যাওয়ার আওয়াজ শুনল তাজবীর। কিভাবে সে আগন্তুক ঘরে ঢুকেছে সেই কৌতূহল দমাতে না পেরে পিছু পিছু যায় সে। দেখল ড্রয়িং রুমের সোজা কাছের দরজার ফাঁক গলে চলে গেল সে। আজ তাজবীর বিকেলে দরজা আটকাতে ভুলে গেছিল। ভালোই হয়েছে ভুলে গিয়েছে, না হলে এত ইন্টারেস্টিং একটা জিনিস চোখে পড়তো না। তবে অবাক হলো এই ভেবে তাকে মারতে আসার কারণটা কি। সে তো ভুল কিছু করেনি তেমন। তাজবীর বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকালো, যেখানে আগন্তুক পা টেনে তার সামনে অবস্থিত গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। সে একইভাবে ঘাড় কাত করে চলার পথে আগন্তুক থামলো। তাজবীর ভ্রুকুটি করে চোখ ছোট ছোট করে চাইল। হঠাৎ করে আগন্তুক ঘাড় ঘুরিয়ে তাজবীরের বারান্দার দিকে তাকায়। তাজবীর যেন জানতো, তাই তাকানোর সাথে সাথেই নিচে বসে পড়ল। 5 সেকেন্ড বাদ ঘাড় ঘুরিয়ে চলে গেল আগন্তুক। তাজবীর সেই মুহূর্তটাও ভিডিও করলো। যখন আর কোনো চিহ্ন পাওয়া গেল না মানুষটার, তখন তাজবীর রুমে এসে শটান হয়ে শুয়ে পড়ল। মোবাইলের আলো কমিয়ে চোখের কাছে এনে হোয়াটসঅ্যাপে একটা নাম্বারে ভিডিওটা সেন্ড করলো। লিখলো, লাইফে অনেক থ্রিলার মুভি দেখেছি, বাট বাস্তবেও যে আমার সাথে এমন একটা থ্রিলার ঘটনা ঘটবে, হাই স্যার, কল্পনা তো আনিনি। তবে আমি যা ধারণা করেছিলাম তাই সত্যি হয়েছে। মেসেজ সেন্ড করে দুহাত মাথার নিচে দিয়ে গভীর শ্বাস ফেলল তাজবীর। আর কত যে রঙ্গ দেখতে হবে এই দুনিয়ায়। শীতের আমেজ নেই বললেই চলে। বৃষ্টি এসে জানান দিচ্ছে শীতের শেষ এসে পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি তার প্রমাণ। ইনান কপালে হাত রেখে আকাশের দিকে বিতৃষ্ণা নিয়ে তাকায়। বৃষ্টি আসার আর সময় পায় না। ইনানের ফুরফুরে মনটা নিমিষেই বিষণ্ণ হয়ে গেল। বিকেলে পরিষ্কার আকাশ দেখে বের হয়েছিল কাঠ কাটতে। আজ তার আর জেহফিলে দুজনেরই খুব ইচ্ছে করছিল ছাদে আগুন জ্বালিয়ে শীতের শেষটা উপভোগ করতে। শিক কাবাব বানাবে, গান গাইবে, গল্প করবে। গোডাউনে কাঠের স্বল্পতা দেখে ইনান বোনের সে কাঠ কাটার সিদ্ধান্ত নেয়। জেহফিল সাথে আসতে চাইলেও ইনান জোর করে তাকে রেখে চলে আসে। বৃষ্টির তেজ বেড়েই চলেছে। স্বচ্ছ নীল আকাশ ক্রমশ ডুবে যাচ্ছে কালো মেঘেদের থাবায়। নরণী তলিয়ে গেল আধারে। যখন শো শো শব্দে জোরে বাতাস বইতে লাগলো, ঝড় হবে, আকাশ ভেঙে সজোরে বাড়িধারা আরম্ভ হলো। কয়েক পলের মাঝে ইনান ভিজে চুপচুপে হয়ে গেল। কোমরে হাত দিয়ে অসহায় চোখে টুকরো করা কাঠের দিকে তাকালো, যেন ক্ষমা চাইছে। এত সময় নিয়ে সে মাত্র 2টা কাঠ কাটতে পেরেছে। কয়েক টুকরো কাঠ দড়িতে বেঁধে একটা লম্বা ডাল কাটার জন্য প্রস্তুত হলো। এত অন্ধকার হয়ে গেছিল চারপাশ, সাথে গাছ এবং ঝোপঝাড়ের কারণে নীলাশা ঠিক রাখা দুর্গম হয়ে পড়েছিল। হঠাৎ তার জেহফিলের কথা মনে পড়ল। এই বৃষ্টি দেখে জেহফিল যে হাত পা গুটিয়ে বসে থাকবে না, তা তার মাথা থেকে বেরিয়ে গেল। নিশ্চয় জেহফিল ছাতা মাথায় ইনানকে খোঁজার জন্য রওনা দিবে। ইনান গাছে ডাল রেখে দ্রুত বাকিগুলো কাঁধে তুলে নিল। অন্ধকার বাড়ার আগে আগে ঘরে যেতে হবে। কুড়াল এক হাতে নিয়ে পিছু ফিরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেল সে। আচানক ধাক্কায় কাদামাটিতে পা পিছলে উল্টে পড়ে গেল। হাতে কুড়াল আর ভেজা কাঠ ছড়িয়ে পড়ল এদিক সেদিক। গাছের সাথে ধাক্কা খেয়েছে মনে করে বিরক্তি নিয়ে সেই গাছের দিকে তাকাতে মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। শরৎ পকেটে হাত দিয়ে কুটিল হেসে তার দিকে তাকিয়ে আছে। বাহ, তোর তো দেখি অনেক শক্তি। তার মানে বেডে তোর সাথে জেফিলের খুব ভালোই পারফরমেন্স হতো, তাই না? বলতে বলতে চোখ তার জলজল করে উঠল। চল না রে, তোর পারফরমেন্স দেখাবে আমাকে। আজাইরা কামে শক্তি নষ্ট না করে আমার উপরেই নষ্ট কর, না হয় লেটস হ্যাভ ফান।
এই বলে এক পা করে ইনানের দিকে এগিয়ে আসতে লাগলো। জেহফিল আর তার সম্পর্কে এত বাজে মন্তব্য শুনে গা রিজি করে উঠল ইনানের। ইনানের বাবা বলেছিল শরৎকে খোঁজার জন্য তার বাড়িতে গিয়েছে, কিন্তু কয়েকদিন ধরেই নাকি শরৎ লাপাত্তা। শরতের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আগে থেকে কেউ অবগত ছিল না বিধায় ইফাজ খানের মেয়েকে হেনস্থা করার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন শরতের বাবা। এমনকি ইফাজের মুখে শরতের অতীতের কিছু বাজে কর্মকাণ্ড সম্পর্কেও জেনে নেন এবং ইফাজ খানকে কথা দেন শরৎ বাড়িতে আসা মাত্রই তাকে ঘাড় ধরে জেলে দিয়ে আসা হবে। তবে হুট করে শরৎ যে অসময়ে এখানে এসে পড়বে তা ভাবনাতে ছিল ইনানের। শরতের এগোনো দেখে ইনান আশপাশটায় নজর বুলিয়ে নিল। এইখান থেকে 2 মিনিটের পথ তাদের বাড়িতে যেতে, কিন্তু শরৎ সেই পথের মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই তাকে উল্টো পথ বেছে নিতে হবে। জঙ্গলের প্রতিটা ঝোপঝাড় ইনানের চেনা, অনেকবার জেহফিলের সাথে এখানে এসেছে সে। ইনান হাতের নাগালে কাঠ পেল একটা, তার শরতের পায়ের দিকে ছুঁড়ে মেরে কল্পনা মাফিক দৌড় দেয়। শরৎ সাইডে সরে যাওয়ায় পায়ে লাগেনি আর। তেজ কমাবো তোর, জাস্ট ওয়েট। চোখ মুখ কুচকে বলল শরৎ। কাঠটা হাতে নিয়ে ইনানের পিছু পিছু ছুট লাগায়। ঘনিয়ে আসা অন্ধকারে গাছের ডালপালা লতাপাতা মারিয়ে দৌড়াতে বেশ বেগ পেতে হয় ইনানের। বাতাসের ঝাপটায় গাছের ডালপালা ভেঙে পড়ছে হঠাৎ হঠাৎ। কয়েকবার ইনানির কাঁধ পায়ের ওপরেও সরু ডাল পড়েছে। এছাড়া কাদামাটিতে পিছলে পড়েছে। পরনের ক্রপ টপ আর জিন্সে ভেজা মাটি, গাছের পাতা লেপ্টে আছে। বড় বড় গাছের আড়ালে লুকানোর চেষ্টা করেও পারে না ইনান। এভাবে খোলা জায়গায় লুকানো যায় না। ইনানের হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। অবিশ্রান্ত দৌড়ানোর ফলে ঠান্ডা আবহাওয়াতেও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঝমঝম বৃষ্টি, ভুতুড়ে পরিবেশ, বড় বড় গাছের অন্ধকার ডালপালা, শরতের আক্রমণ, সবকিছুর ভয় একসাথে ইনানকে জেঁকে ধরেছে। দৌড়ানোর মাঝে শরৎ কয়েকবার কাঠ নিয়ে ইনানের পা বরাবর ছুঁড়ে মেরেছিল। ভাগ্য সহায় ছিল ইনানের যে একটা বারও কাঠ পায়ে লাগেনি। এখন তাজবীর কোথায়? এই নাকি তাকে চোখে চোখে রাখে, তাহলে এখন কোথায় গেল? ইনানা জেহফিল যখনই একটু বারান্দায় কিংবা রুমে খুনসুটি করে, তখন তাজবীর বিয়াদবের মতো হাঁ করে তাকিয়ে থাকে, মিটিমিটি হাসেও। আবার ইনান এও লক্ষ্য করেছে তাজবীর মোবাইলটার সব সময় হাতে একভাবেই রাখে। ইনানের কয়েকবার সন্দেহ হয়েছিল তাজবীর তাদের ছবি তুলছে না তো। তাজবীরের এসব ব্যবহারে অনেক ত্যক্তও হয়ে গেছিল ইনান। সারাক্ষণ নজরে রাখে, এখন যখন বিপদ আসলো তখন বান্দা কোথায় গেল? তাজবীরের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো ইনান। ছুটতে ছুটতে হঠাৎ তার পকেটে মোবাইলের রিংটন বেজে ওঠে। গড, ইনান তো ভুলেই গিয়েছিল সাথে যে মোবাইল ছিল। দৌড়ানো অবস্থাতেই ইনান বের করে দেখে পানিতে মোবাইল সম্পূর্ণ ভিজে গেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সে দ্রুত কল ধরল। তুমি কোথায়? ঘরে এসে বসে আছি, এই বৃষ্টির মাঝে কোথায় গেলে? বাবা, ইনানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার এলোমেলো নিঃশ্বাসের আওয়াজ শুনে ধরফর করে উঠলেন ইফাজ। কি হয়েছে ইনান? এমন শোনাচ্ছে কেন তোমার আওয়াজ? তুমি কোথায়? আমি বাবা, শরৎ আমার পিছু নিয়েছে। আমি এখন বাড়ির পেছনের জঙ্গলে। হড়বড়িয়ে এক নিঃশ্বাসে বলল ইনান। কল কেটো। ইফাজ খানের কথা কেটে গেল। ইনান মোবাইল সামনে এনে দেখলো মোবাইল অফ হয়ে গেছে। পকেটে ঢুকিয়ে পা চালায়। উদ্দেশ্য আগের জায়গায় ফিরে যাওয়া। ওইখানে গেলে ঘরে যাওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে শরতের ছুঁড়ে মারা কাঠ আঘাত হানে ইনানের পায়ে। কয়েকবার চেষ্টার পর অবশেষে ইনানের পায়ে লাগলো। তার 7-8 কদম দূরে ইনান ব্যথায় কুকিয়ে উঠল। চিৎকার করে উঠল জেহফিলের নাম ধরে। মনে মনে সে চাইছে জেহফিল আসুক, তাকে এই জানোয়ারের হাত থেকে বাঁচাক। আহত পা নিয়েও ইনান থামল না। শরীরের সব শক্তি এক করে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দেয়। যেহেতু শরৎ এই রাস্তার সাথে পরিচিত নয়, তাই তার জন্য ইনানকে ধরাটা একটু কঠিনই হয়ে পড়েছে। না হলে কখন ইনানকে ধরে মাটির সাথে চেপে। সন্ধে নেমে গেছে। আকাশের অবস্থা দেখলে মনে হয় এখন রাত 1টা। অন্ধকারে বৃষ্টির পানিতে পা আছড়ে ফেলে শেষ পর্যন্ত ইনান আগের জায়গায় ফিরে আসতে সক্ষম হয়। এইখান থেকে বাড়ির পথ সহজ হবে। ইফাজ খান ছাতা হাতে দৌড়াচ্ছেন আর ইনানের মোবাইলে লাগাতার কল দিচ্ছেন। কত বড় বড় অপরাধীদের তিনি ধাওয়া করেছেন, তখন ততটাও বুক কাঁপেনি। এখন যতটা কাঁপছে, তার মেয়ে এখন বিপদের মুখে। তাকে যে বাঁচাতে হবে তার মেয়েকে। তিনি চিৎকার করে ইনানকে ডাকছেন, আর চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই দৌড়াচ্ছেন। পকেট থেকে বন্দুক বের করে হাতে রাখলেন। শরৎকে দেখা মাত্রই তার মাথার খুলি উড়িয়ে দিবে। শরৎ হাঁপাতে হাঁপাতে আগের জায়গায় ফিরে আসে। বৃষ্টির পানিতে চোখ খোলা দায় হয়ে যাচ্ছে। ইনান এত সহজে পালাতে পারবে না তার হাত থেকে। নিশ্চয় কোথাও লুকিয়ে আছে।
ইনানের আওয়াজ শোনার চেষ্টা করে, কিন্তু বৃষ্টির ভারী আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। চোখের ওপর জোর দিয়ে ঝোপঝাড়ে ইনানকে খুঁজতে থাকে সে। ঠক ঠক শরতের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু একটা জানান দিচ্ছে। বৃষ্টির খরসান শব্দের চেয়েও অন্য একটা শব্দ তার কানে ধাক্কা খায়। কান পেতে শোনার চেষ্টা করলো সে। গাছ কিংবা কাঠের উপর লোহার কিছুর একটা ঘর্ষণের আওয়াজ, সাথে একটা মানুষের কিছু বলার আওয়াজ। যখন টের পেল আওয়াজটা তার পেছন থেকে আসছে, তখন ঘুরল পেছনে, আর সঙ্গে সঙ্গেই তার সে মাটিতে পড়ে গেল। চোখ বড় বড় করে অন্ধকারে সে দেখলো তার নিচের মাটি গাঢ় লাল হয়ে আছে। উৎসের দিকে খেয়াল করতেই দেখলো একটু দূরে তার ব্র্যান্ডেড ঘড়িটা এবং তার শার্টের হাতা। ধারালো মস্তিষ্ক তৎক্ষণাৎ ধরতে পারল না ব্যাপারটা। ক্রমান্বয়ে শরীরের মাঝে একটা ঝাঁকুনি অনুভব করলো শরৎ। চোখে দৃষ্টি স্পষ্ট হয়ে গেল, দেখলো তার ঘড়ি আর শার্টের হাতায় নয়, তার আস্ত হাতটা তার থেকে 6 ফুট দূরত্বে মূর্তির হাতের ন্যায় পড়ে আছে। রক্ত মাখানো হাতের কাটা অংশ আর হাড্ডি জলজল করছে। গগন কাঁপিয়ে চিৎকার দিল শরৎ যখন বুঝলো তার এক হাত নেই। পাগলের মতো এপাশ ওপাশ করতে থাকে অসহ্য যন্ত্রণায়। ইফাজ খান থমকে যান কারো চিৎকার শুনে। খুব বেশি দূরে নয়, বুক কেঁপে উঠে তার। সেদিকে ছুটেন তিনি। শরৎ ছটফট করতে করতে ঝাপসা দেখে তার সামনে কেউ একজন পা হেঁচড়ে এগিয়ে আসছে। হাতে ধরা ইনানের সেই কুড়ালটা। শরৎ ভয়াতুর চোখে তাকায় তার জমের দিকে। অন্ধকারে বুঝতে পারে না, শুধু ঝাপসা একটা অবয়ব দেখতে পারে সে, সাথে কানে বাজে কিছু শব্দ। এই সেম একটা বাক্যই বারবার শুনছে সে, কিন্তু ধরতে পারছে না কথাটা। হাড় হিম হয়ে গেল শরতের শরীর। কোনো কথা বের হচ্ছে না তার মুখ দিয়ে। খুব প্লিজ তুমি যেই হও, ছেড়ে দাও আমাকে। আই আই প্রমিস আর কখনো ইনানের ক্ষতি করবো না, চোখ তুলেও তাকাবো না, প্লিজ। শরতের কথা শেষ না হতেই অবয়বটা কুড়াল দুহাতে তুলে কপাল বরাবর আঘাত করলো। মুহূর্তের মাঝে শরতের ভ্রু থেকে ওপরের অংশ অর্থাৎ মাথা আলাদা হয়ে গেল। মগজের প্যাঁচানো অংশগুলো ছোট ছোট পোকার মতো আশেপাশে ছিটিয়ে পড়ল। শরতের শরীরের কম্পন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চোখ খোলা এবং মুখ হা হয়ে ঘাড় কাত করে পড়ে আছে সে। বৃষ্টির পানিতে রক্তগুলো মিশে গেল মাটিতে। চারিদিক রক্তে রঞ্জিত হয়ে গেছে। অবয়বটি সেখানেই ক্ষান্ত হলো না। আরো কয়েকবার কোপ দিল শরতের বুকে, পেটে, গলায়, পায়ে। কোপাতে থাকলো যতক্ষণ না তার মনের আশ মিটে। গড় গড় করে কাঁপতে কাঁপতে কত শতবার কোপ দিল হিসেব নেই। শরতের চোখ খুলে নিচে গড়াগড়ি খাচ্ছে। আরেক চোখ কানের সাথে ঝুলে আছে। গলার হাড্ডি দেখা যাচ্ছে। তার শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। শরৎকে বিচ্ছিন্ন করা শেষ মানুষটা জ্বলন্ত চোখে শরতের কাটা দেহের দিকে চেয়ে থাকে। তারপর বসে থেকে শরতের অঙ্গগুলো একত্রিত করে সাজাতে থাকে। ইংলিশে লিখে, মাই বাটারফ্লাই। লেখাটা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। এত ভয়ানক লাগছিল দেখতে, কিন্তু তার কাছে যেন খুবই সাধারণ। সে কুড়ালটা ফেলে পা টেনে টেনে চলে যায়। ঝোপের আড়াল থেকে সবটা লক্ষ্য করছিলেন ইফাজ খান। তার শরীর কাঠ হয়ে গেছে, কিছু টের পাচ্ছিলেন না তিনি। রক্ত যেন নেই শরীরে। হাত পা থরথর করে কাঁপছে তার। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে ভয়ে। মাথা চক্কর মেরে উঠল। এক্ষুনি যেন ঘুরে পড়বেন। গাছের সাথে হাত ঠেকিয়ে নিজেকে সামলান। এত ভয়ানক দৃশ্য দেখার আগে তার মৃত্যু হলো না কেন? ঠান্ডা বাতাস শরীরের প্রতিটি লোমকূপে আঘাত হানতেই ইনানের হুঁশ ফিরে। পিটপিট করে চোখ খুলে সে। ঘোলাটে হয়ে আসা দৃষ্টি মিলতে থাকে ধীরে ধীরে। মাথাটা ভারী লাগছে অনেক, যেন 10 মণ পাথর দিয়ে কেউ তাকে চেপে ধরেছে। শরীর যেন প্যারালাইজড। মাথার নিচে তুলতুলে। মন্থর গতিতে মাথা তুলে বোঝার চেষ্টা করে অবস্থা। বাইরের বাতাস এবং বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই কানে যাচ্ছে না তার। উঠে বসলো সে ঢলতে ঢলতে। অনুভব করলো তার শরীর জিন্স প্যান্ট ভেজা। টপ ভেজা ছিল হয়তো, পাতলা কাপড় হওয়ায় শুকিয়ে গেছে। চুলের গোড়া ভেজা। টের পেল সে তার বাবার কোলে মাথা রেখে শুয়ে আছে। রুমের আলো কম। সেই কম আলোতেই দেখলো তার বাবা ইনানকে দুহাতে আগলে রেখে বুকে জড়িয়ে কাঁদছেন। বাবা কাঁদছো কেন? কি হয়েছে? ফ্ল্যাশের মতো ইনানের চোখে পর্দায় ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা। ছাদে আগুন পোহানোর প্ল্যান, বনে কাঠ কাটতে যাওয়া, বৃষ্টি, শরতের ধাওয়া, বাবার কল, প্রাণপণে ছোটা। তারপর কি? ইনান বাবার দিকে তাকায় ঝট করে। ছটফট করতে করতে বলে, শরৎ, শরৎ কোথায় বাবা? আর আর আমি ঘরে আসলাম কিভাবে? জেফিল কোথায়? ইফাজ খান নিজেকে সামলান। কান্না বন্ধ করে শক্ত করেন নিজেকে। কেঁদে তো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। কণ্ঠ দৃঢ় রেখে বললেন, রিল্যাক্স ইনান, কোথাও যাচ্ছি না তো আমি।
ধীরে ধীরে বলছি সব। ইনান শান্ত হয় না, তার শরীরের শক্তি ফিরে পাচ্ছে না বিধায় উঠে দাঁড়াতে পারছে না। ঘড়ির কাঁটা এখন 11টা বরাবর। বৃষ্টি যখন হয়েছিল জেহফিল যে ভাঙা পায়েও ছাতা হাতে তার কাছে যাবে সে ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিল। এখন জেহফিলকে সে কোথাও দেখতে পাচ্ছে না। সে বারবার জেহফিলের খোঁজ জানতে চাইছে বাবার কাছে। জেফিল কি আমাকে খোঁজার জন্য বাইরে গিয়েছিল বাবা? চুপ করে থেকো না। ইফাজ খান কিছুটা ইতস্তত করে জবাব দেন। কি যে বলো না ইনান, জেহফিলের হাঁটতেই তো কষ্ট হয়, ও কিভাবে সিঁড়ি ভেঙে নিচে যাবে এই অবস্থায়? ওকে ওষুধ দিয়ে দিয়েছি আমি, এখন ঘুমাচ্ছে। তোমার কাউসার আঙ্কেল আসছি, চেক আপ করবে জেহফিলের। আর তোমার এই মাসের টাইম এসে গেছে তো। কথা ঘোরানোর চেষ্টা করে ইফাজ। ফোন হাতে নিয়ে কাউসারকে কল লাগান। নিজেকে ব্যস্ত দেখান যেন ইনান কোনো প্রশ্ন করতে না পারে, কিন্তু ইনান মুখ বন্ধ রাখলো না। তাহলে আমাকে নিয়ে আসলো কে? সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলে, বৃষ্টির ঠান্ডায় আর প্যানিক আটকাতেই আমি এসে তোমাকে নিয়ে এসেছি। আর শরৎ? কিছুক্ষণ চুপ থেকে ইফাজ খান ইনানের চোখে চোখ রেখে জোর করে হেসে বলল। জেলে পাঠিয়ে দিয়েছি। ইনানের চোখ ঝলমল করে উঠল। থ্যাংক ইউ সো মাচ বাবা। তুমি জানো না ও আমার লাইফটাকে হেল করে ছেড়েছে, ও যাতে বের না হতে পারে। ডোন্ট ওয়ারি, আমি ওর ফাঁসির ব্যবস্থা করব। ইনান কিছুটা নিভে। এটা করা কি ঠিক হবে? একটা জীবন নিয়ে নেয়া, মৃত্যু ছাড়া তো আরো কত ধরনের শাস্তি আছে, ওগুলো দাও। কিন্তু প্লিজ বাবা, এসব না। আমার জন্য কেউ প্রাণ হারাক, এটা আমি চাই না। ইফাজ খান কিছু বললেন না, কয়েকবার শুকনো গলায় ঢোক গিললেন যে ইনান বৃষ্টির আওয়াজকে ছাপিয়েও সে শব্দ শুনতে পায়। সে পূর্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকায়, কেমন অস্বাভাবিক লাগছে তাকে। হাত কচলাচ্ছে, পা নাচাচ্ছে, এদিক ওদিক বারবার তাকাচ্ছে। মুখের আদলে বয়স্কের ছাপ দ্বিগুণ বেড়ে গেছে যেন। ইনান জানে যখন তার বাবা অতিরিক্ত টেনশন করেন তখনই এমন করে। ইনানের কৌতূহল হলো, কে নিয়ে এত টেন্স? শরতের বাবা পাওয়ারফুল, শরৎকে ছাড়িয়ে নিবে বলে? বাবা আমার কথা। ইনানের চোখ আটকে যায় গেঞ্জির একটা নির্দিষ্ট অংশে। ইনান কথা থামিয়ে মনোযোগী চোখে তাকায়। ইফাজের হাতে ধরা মোবাইলের আলো তার পরিহিত গেঞ্জিতে গিয়ে পড়ছে। ইনান খপ করে তার গেঞ্জির সাইডের অংশটা ধরে, যেখানে শুকিয়ে যাওয়া গাঢ় লাল রক্ত এবং কাদামাটি লেগে আছে। রক্ত? রক্ত কেন? প্রায় চিৎকার করে উঠে ইনান। বাবা তোমার কিছু হয়েছে? বলো না, এত রক্ত কেন আসলো? ইনান অস্থির হয়ে পড়ে। শরৎ কি তার বাবাকে মেরেছে? নিশ্চয়ই মেরেছে। কতটা বিবেকহীন হলে বাবার বয়সী লোকের গায়ে হাত তোলে। ইফাজ খান থতমত খেয়ে যান। শরতের বডির প্রত্যেকটা অংশ সে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ডিসচার্জ করে আসেন। চাইলে এইখানে জঙ্গলেই পুঁতে ফেলতে পারতেন, কিন্তু এই জঙ্গলে ইদানিং কাঠুরেদের উৎপাত বেড়েছে। তারা যদি কোনোভাবে শরতের লাশ পেয়ে যায় তাহলে এই বিপদে পড়ে যাবে তারা। কারণ এই জঙ্গলের কয়েক কিলোমিটার পর্যন্ত জেহফিলের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। সুতরাং সবার আগে আঙ্গুল উঠবে এই বাড়িটার দিকে। তাই তিনি দূরের এক গভীর জঙ্গলে শরৎকে পুঁতে দিয়ে এসেছেন। ঘরে আসার পর গায়ের জ্যাকেট খুললেও ভুলে গেছিল গেঞ্জির কথা। তার ধারণা ছিল জ্যাকেটে রক্ত লেগেছে। গাঢ় নীল রঙের গেঞ্জিতেও যে রক্ত ছিল তা তার চোখের আড়ালেই রয়ে গেল। ইনানে বায়ান নিজের দিকেও খেয়াল করে দেখল তার হলুদ টপেও রক্ত লেগে গেছে ইফাজের গেঞ্জি থেকে। রক্তের বোটকা গন্ধে ইনানির মাথা দুলে গেল। এমনিতেই সে রক্ত দেখতে পারে না। ইফাজ খান দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, শরতের সাথে জাস্ট একটু মারামারি লেগেছে, তবে টেনশন করো না, আমার কিছুই হয়নি। তুমি তো জানো তোমার বাবা কত স্ট্রং, ওকে মেরে পুকোপাত করেছি আমি, আর ওর গায়ের রক্তই আমার জামায় লেগেছে। জেফিল জানে শরতের কথা? না না না, ওকে এসব বলিনি। বলেছি তুমি কাঠ কাটতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছো, ব্যাস। ইনান নিশ্চিন্ত হলো। আচ্ছা বাবা, তাহলে আমি রুমে গিয়ে চেঞ্জ করে আসছি, তুমি জেফিলের একটা শার্ট পরে নাও। ইনান দুর্বল শরীরে রুমে যেতেই পা থেমে যায় তার। জেহফিল খাটে নেই। সে জেহফিল বলে ডাকতেই তার আগেই তার কোমর জড়িয়ে ধরে একজোড়া বলিষ্ঠ হাত। ইনান তা দেখেই চিনতে পারে মানুষটাকে। জেহফিলের হাতের প্রগাঢ় স্পর্শে দুর্বল শরীর আরো দুর্বল হয়ে যায় তার। ঢলে পড়তে নিলেই জেহফিল শক্ত করে চেপে ধরে নিজের কাষ্ঠ বুকের সঙ্গে। ইনান জেহফিলের দিকে ফিরে দেখল স্নিগ্ধ হাসি রেখা জেহফিলের বাদামি ঠোঁটে। মুচকি হেসে ইনান জেহফিলের কাঁধে এক হাত রেখে মাথায় আরেক হাত রাখে। হাসি বন্ধ হয়ে যায় জেহফিলের ভেজা চুল দেখে। আপনার চুল ভেজা কেন? জেহফিলের হাসি সরল না। গোসল করেছিলাম, গরম লাগছিল।
এত ঠান্ডায় গরম লাগবে কেন? নাকি আমাকে বৃষ্টির মাঝে খুঁজতে বের হয়েছিলেন? চিন্তার সুর ইনানের কণ্ঠে। জেহেফিল জবাব না দিয়ে ইনানের গলায় মুখ গুজে ঘ্রাণ নেয়। আমার বাটারফ্লাই। ইনান পুলকিত হয়, উষ্ণ শিহরণ বয়ে যায় শরীরে। জেহেফিলের চুলে হাত বুলিয়ে মৃদু গলায় বলল, আপনি নাকি ঘুমাচ্ছিলেন? ঔষধে কাজ করে না বাটারফ্লাই। এসব কৃত্রিম ঔষধে আমি ঠিক হব না। আমার সুস্থ হওয়ার ওষুধ শুধুই তুমি। এই বলে ইনানের ক্রপ টপ গলে হাত ঢুকিয়ে পেটে বিচরণ শুরু করে। ইনান কাঁপছে। জেহেফিল ক্রাশ দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখেছে। ইনান ক্রাশটা না নিয়ে জেহেফিলকে ধরে খাটে বসায়। এবার নিজেও জেহেফিলের কোলের ওপর বসে দুই পা দিয়ে জেহেফিলের কোমর চেপে ধরে। জেহেফিল নেশাতুর চোখে ইনানের দিকে তাকিয়ে আছে। তার ধূসর চোখে শানিত চাহনি এখন কোমল চোখে ইনানকে দেখছে। জেহেফিল আচানক ইনানের ঠোঁট চেপে ধরে, নিজের ওষ্ঠা ধরে। যেন কতদিনের ক্ষুধার্ত সে। দম ফেলার সুযোগ পায় না ইনান। তবে আগের মতো জেহেফিলের থেকে ছাড়া পাওয়ার চেষ্টাও করলো না, বরং দুই হাতে জেহেফিলের ঘাড় জড়িয়ে ধরল। লম্বা সময়ে চুম্বনের পর জেহেফিল ইনানের গলায় নেমে আসে। ইনানের পিঠে থাকা জেহেফিলের হাত দুটো চলে আসে ইনানের পেটের কাছে। তখনই তার নজর গেল ক্রপটপে লেগে থাকা রক্তের দিকে। চোখে ধিক করে জ্বলে উঠল আগুন। ইনান জেহেফিলের দৃষ্টি বরাবর তাকালে বুঝে যায় জেহেফিলের চাহনি বদলালো কেন। সে নিজেকে ব্যাখ্যা দেওয়ার মতো করে বলল, আমার কিছুই হয়নি জেফিল, ওই শরতের সাথে বাবার অ্যাটাক হয়েছিল বুঝলেন। ওরই রক্ত বাবার গেঞ্জিতে লেগেছিল, আর বাবা আমাকে হাত করেছিল, তাই আমার টপেও লেগেছে। জেহেফিল ইনানের কথা কানে তুলল না। তার ঘাড়ে রগ ফুলে গেছে। টেক ইট অফ রাইট নাও। জেহেফিল অগ্নিঝরা গলায় বলল, তোমার শরীরে অন্যের রক্তমাখা জামা কেন থাকবে? ওয়াই? আই ফাকিং হেট ইট। তুমি ভুলে গেছো তোমার শরীর মন যে একান্তই আমার? তোমার শরীরে রক্ত দিয়ে আমার নাম লেখাটা ভুলে গেছো? এই বাজে জামাটা তাড়াতাড়ি খুলো, হারি আপ। জেহেফিল রাগে কাঁপছে। অ্যাক্সিডেন্টের পর এই প্রথম ইনান জেহেফিলের অগ্নিমূর্তি দেখল। জেহেফিলের রাগ দেখে ইনান হেসে ফেলল। তার গাল দুই হাতে চেপে ধরে দুই গালে চুমু খায় সে, যেন জেহেফিল একটা বাচ্চা। ইনান জেহেফিলের চুলে বিলি কেটে বলল, আপনার এই অশান্ত রূপকেই আমি ভালোবাসি জেফিল, প্লিজ বদলাবেন না। এই বলে ইনান জেহেফিলের ঠোঁটে টুক করে চুমু খেয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। চেঞ্জ করে এসে জেহেফিলের কাছে চলে এলো। ইনান খাটের কাছে আসা মাত্র জেহেফিল ইনানের হাত ধরে হ্যাচকা টান দিয়ে বুকের উপর ফেলে। ইনানের চুলগুলো কানের পেছনে গুজে ইনানের কাছাকাছি এগিয়ে যায় সে। সেই মোমেন্টে দরজায় আওয়াজ পড়ে। ইনান মামুনি, জেহফিলকে নিয়ে আসো, তোমার কাউসার আঙ্কেল এসেছে। জেহেফিল দাঁতে দাঁত চাপলো। কোথাও যাচ্ছ না তুমি? ইনান উঠে গেল জেহেফিলের বুক থেকে। জামা ঠিক করে জেহেফিলকে শার্ট ঠিক করে দিল। শুধু আমি যাব না, আপনিও যাচ্ছেন সাথে। জেহেফিল কিছু বলার আগেই ইনান এক আঙ্গুল চেপে ধরল জেহেফিলের ঠোঁটে। শ্শ্, একটা কথাও না। চেক আপ না করলে পা ঠিক হবে কিভাবে? চুপচাপ বসে থাকবেন, ভদ্র ছেলের মতো। গট ইট? জেহেফিল মুখ গোমড়া করে রইল। ইনান দরজা খুলে দেয়। কাউসার এসেই ইনান আর জেহেফিল দুজনকেই ভালো করে চেক আপ করে। ইনান ঠিকমতো ঔষধ খাচ্ছে তো মা? জি আঙ্কেল। আচ্ছা, আর চাপ নেবে না বেশি, টেনশন কম করবে। আর জেফিলকে হাঁটা চলা করিও না, ওকে বেড রেস্টে থাকতে বলবে। যত কম হাঁটবে তত ভালো, পায়ের উপর প্রেশার কম পড়বে। ইনান জেহেফিলের কাছে গিয়ে বসে। জেহেফিল চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে আছে হেডবোর্ডে। তার মুখ কঠিন। চোখ বুজে শক্ত মুখে বলল, ওনাদেরকে তাড়াতাড়ি চলে যেতে বলো। ইফাজ আর কাউসার কিছুটা চমকে ওঠেন। ইনান ইতস্তত বোধ করে। আমতা আমতা করে বলে, সরি আঙ্কেল, প্লিজ কিছু মনে করবেন না, ওনার শরীরটা একটু খারাপ লাগছে আজ। কাউসার মুচকি হেসে বললেন। ইটস ওকে, বুঝতে পেরেছি। তারপর ইফাজকে ইশারা করে রুমের বাইরে নিলেন। কি হয়েছে সবটা বল আমায়। যেতে যেতে বলবো, এখানে বললে ইনান শুনে ফেলবে। আচ্ছা, তবে যা বুঝলাম পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে মনে হচ্ছে না। ইফাজ হঠাৎ কাউসারের হাত চেপে ধরে জোর করে হেসে বললেন। আরে ইনান, কিছু লাগবে? কাউসার ফিরে দেখেন ইনান পেছনে। ভাগ্যিস ইফাজ তাকে থামিয়েছে। আঙ্কেল বসুন না, আমি একটু আসছি। কিছু করতে হবে না ইনান, ব্যস্ত হইও না, আমি এখনই চলে যাব ইফাসকে নিয়ে। আর্জেন্ট বুঝলে?
ইনানের সাথে আরো কিছুক্ষণ ভালো মন্দ বলে কাউসার আর রিফাজ বিদায় নিলেন। ভেজা কাপড়গুলো মেলতে ভুলে গেছিল ইনান। বাবাকে বিদায় দিয়ে দ্রুত গেল বারান্দায়। কাপড় মেলতে গিয়ে দেখলো এই বৃষ্টির মাঝেও তাজবির বারান্দায় বসে ইনানের বারান্দার দিকেই তাকিয়ে আছে। আজ রুমের পর্দা টানানো ছিল ভাগ্যিস। আজ তাজবির আগের দিনের তুলনায় একটু বেশি হাসছে মনে হচ্ছে। চওড়া হেসে ইনানের দিকে তাকিয়ে আছে। তার হাতে আজ আর মোবাইল নেই, যেন বড় কোনো অর্জন হয়েছে তার। সেই খুশিতেই মেতে উঠেছে সে। তাজবির ইনানকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, বাই বাই, গেমের ফাইনাল রাউন্ড চলে এসেছে। ইটস গনা বি ফান। এই বলে চোখ মেরে রুমে চলে গেল হাসতে হাসতে। ইনান তাজবিরের কথার আগা মাথাও বুঝতে পারল না, বোঝার চেষ্টাও করলো না। বারান্দার দরজা আটকে দিল ঠাস করে। গভীর নিদ্রায় আচ্ছন্ন পরিবেশ, শুনশান নীরবতায় ডুবে গেছে সব। ঘন জঙ্গলের বড় বড় গাছের পাতা যেন নেতিয়ে গেছে ঘুমে। থেকে থেকে দূর হতে ভেসে আসছে শেয়ালের হাঁক। চাঁদের রূপালী আলো গাছের পাতার উপর ঝলমল করছে। যত দূর চোখ যায় তত দূর কেবল গাছেদের মেলা। মনে হয় শেষ মাথায় আকাশ এবং গাছ একত্রে মিলে গেছে, কোনো কৃত্রিম আলো নেই। তার দিকেই এক ধ্যানে তাকিয়েছিল তাজবীর। একটা নির্দিষ্ট দিনের অপেক্ষা করছিল কত বছর। সেই দিনটা আসতে চলেছে, তবে কাল পরশুর মধ্যে। বুক ভরে শ্বাস নেয় সে, যেন ঠান্ডা বাতাস তার ভেতরে ঢুকে সমস্ত দুঃখ, যন্ত্রণা, ক্রোধ এক নিঃশ্বাসে বের করে দিচ্ছে। এত শান্তি এর আগে কখনো পায়নি। কিন্তু চোখ খুলে সামনের বাসাটার দিকে তাকায় সে, যেখানে বারান্দায় এবং ছাদে স্বল্প পাওয়ারের লাইট জ্বলজ্বল করছে। বুকের ভেতরটাই হুট করে মেঘের ছায়া নামে। একটু আগের প্রশান্তিকে দূর করে গুমোট হয়ে ওঠে মন। সামনের বারান্দায় পর্দা সামান্য উড়ে গেলে একটা ঘুমন্ত মুখ ক্ষণকালের জন্য ঝিলিক দিয়ে ওঠে চাঁদের মিষ্টির আলোয়। তাজবীর বারান্দায় রেলিংয়ে হাত রেখে নির্বিশেষ চোখে চেয়ে থাকে সেদিকে। ইনানে চাঁদের মতো সুন্দর মুখখানি শান্ত অভিব্যক্তিতে বারান্দার দিকে মুখ করে ঘুমিয়ে আছে। তাজবীরের মনে হালকা দ্বিধার একটা সুতো ধীরে ধীরে পেঁচিয়ে ধরে তার হৃদয়টাকে। সে যা করছে এবং করবে তা ইনানকে কতটা কষ্ট দিবে তা ভেবেই তার মনে আনন্দ মুছে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় মানুষের সত্যটা যখন ইনান জানতে পারবে, তখন নিজেকে সামলাতে পারবে। তাজবীর নিজেকে নিজেই প্রশ্ন করলো, সে কি ঠিক করছে কাজটা? তার মনের কুটিল সত্তাটা ভালোটাকে দমিয়ে রেখে হেসে উঠে উত্তর দিল, তুই যা করেছিস সবটাই ঠিক। জীবন একটাই, আফসোস রাখবি না কখনো। তাজবীর সমর্পণ করলো সেই কুটিল সত্তার নিকট। আসলেই তো জীবন একটাই, এত আফসোস রেখে মরবে কেন সে? তাজবীরের ভাবনার জাল ছিন্ন হয় ইনানের বাড়ির সামনে কাউকে দেখে। ভালো করে দেখার জন্য দূরবীনে চোখ রাখলো। তারপর কিছু একটা ভেবে গায়ে শার্ট চড়িয়ে বেরিয়ে পড়ল। ইনানের গাঢ় ঘুম বিঘ্নিত হয় অস্পষ্ট এক আওয়াজে। ঘুমের ঘোরে উঠে বসে, চারিদিকে চোখ বোলায়। মস্তিষ্ক জেগে নেই, বাইরের চাঁদের আলোয় রুম উজ্জ্বল। ইনান হাতরে জেহফিলকে খুঁজতে লাগলো, পেল না। কিন্তু ইনানের ঘুমন্ত মস্তিষ্ক জেহফিলের অনুপস্থিতি ধরতে পারল না। কোলবালিশকে জেহফিল ভেবে আবার ঘুমে তলিয়ে গেল। প্রায় অনেকক্ষণ পর ইনান হুড়মুড় করে জেগে উঠে। বাইরের ঠকঠক আওয়াজে ঝিম ধরে বসে বোঝার চেষ্টা করলো আসলে কি কোনো আওয়াজ পেয়েছে কিনা। তার ভাবনার মাঝে আবারও জোরে আওয়াজ ভেসে আসে। হঠাৎ আওয়াজে কিছুটা চমকে যায় ইনান। এই গভীর রাতে কি এমন ধাক্কাধাক্কি করছে? আওয়াজ অসহ্য পর্যায়ে চলে গেলে ইনান বিরক্ত হয়ে ধূপধাপ পা ফেলে চলে আসে মেইন ডোরে। এমনভাবে ধাক্কাচ্ছে যেন ভেঙে ফেলবে দরজাটা। সেই মুহূর্তে জেহফিলের কথা ইনানের মাথা থেকেই বেরিয়ে গেছে। তার ঘুমের ঘোর ভালোভাবে কাটেনি, মাথাটা দুলছে। লাইট জ্বালিয়ে ডোর হলে চোখ রাখতেই ঝটকা দিয়ে উঠে তার শরীর। তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় সে, হতবাক কণ্ঠে বলে, আপনি এখানে কেন পলক? পলকের চুল এলোমেলো, হাঁপাচ্ছে সে দরজা ধরে। চোখ টকটকে লাল, আগের থেকে বেশ কিছুটা শুকালেও মলিন চেহারাটাও নজরে পড়ার মতো। পলক বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, জেফিল কোথায়? মানে? ইনানের সামান্য কথাটাও যেন পলকের মাথায় আগুন ধরিয়ে দিল। সে ফোঁস করতে করতে ভেতরে ঢুকে বলল, জেফিলকে ডেকে আনো, ওর সাথে বোঝাপড়া আছে, এবার আর ছাড়বো না। পলকের ঠোঁটে ভয়ানক হাসির দেখা মিলল। ইনানের মুখ থেকে রক্ত সরে গেল। ঘুম উবে গেছে তার। মনে পড়ে গেল জেহফিল কি নিষ্ঠুরভাবে পলককে মেরেছিল। তারপর আর পলকের দেখা মিলেনি কয়েক মাস। ইনান ভেবেছিল পলক হয়তো ক্ষমা করে দিয়েছে বা ঝামেলা বাড়াতে চায়নি। কিন্তু হঠাৎ এত মাস পর ওর উদয় হয়ে জেহফিলের খোঁজ করাটা মেনে নিতে পারছে না সে। তবে কি পলকের সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে এসছে সে? পলক পুলিশ,
সে কোনো না কোনোভাবে জেহফিলকে হাজতে নেওয়ার জন্য আসেনি তো? পলক পাগলা ঘোড়ার ন্যায় ইনানের অনুমতি ছাড়া ইনানের রুমে ঢুকে জেহফিলকে খুঁজতে লাগলো। উল্টে পাল্টে খাটের নিচে, বাথরুম, ক্যাবিনেটে, বারান্দায় খোঁজাখুঁজি আরম্ভ করলো সে। না পেয়ে 8 রুম সহ আরো যতগুলো রুম আছে সবগুলোই তন্ন তন্ন করে খুঁজলো, আর পাগলের মতো বলতে লাগলো, আমার সব কেড়ে নিয়ে এসিস তুই, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ইনান পিছু পিছু আসতে লাগলো পলকের, আর বারবার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। প্রত্যেক রুমে জেহফিলকে খুঁজে না পাওয়ায় তাকে ভাবিয়ে তুলল। জেহফিলের ক্রাশটাও টেবিলে আছে, মনে হয় না পলক তা খেয়াল করেছে। ইনান মনে প্রাণে চাইছে জেহফিল যেখানেই থাকুক যেন কোনোভাবে বেরিয়ে না আসে। সে জেহফিলকে হারাতে চায় না, কোনোভাবেই না। যদি পলক কোনোভাবে জেহফিলের খোঁজ পেয়ে যায়, জানি না সে পলককে কি করবে। জেহফিলকে বাঁচানোর জন্য যা করার সবটা করবে, দরকার পড়লে সেদিনে জেহফিলের মতো করে ধরে রেখে মেরে স্মৃতি ভুলিয়ে দিবে। কিন্তু পলকের মতো শক্তিশালী একটা ছেলেকে ইনানের মতো পুঁটি মাছ কিভাবে ধরবে? এই চিন্তায় ইনান পলককে ধরার চিন্তা বাদ দিল। পলক এতটাই উত্তেজিত ছিল যে তার হতবুদ্ধি লোপ পেয়েছে। সে কিচেনের ক্যাবিনেট পর্যন্ত খুলে খুলে দেখছিল, যেন জেহফিল তার বিশালাকার চওড়া দেহ নিয়ে ছোট্ট ক্যাবিনেটে লুকিয়ে থাকবে। সে নিচের গোটামনো পর্যন্ত পাগলের মতো খুঁজে এসেছে। উপরে এসে একটা রুম 3-4 বার করে চেক করেও জেহফিলের টিকিট আরও দেখা মিলল না। শেষমেশ হতাশ হয়ে পলক থামলো। তার কপাল বেয়ে টুপটুপ করে ঘাম ঝরছে, পরনের শার্ট ভিজে গেছে। অ্যাটলিস্ট বলবেন তো জেফিলকে কেন খুঁজছেন? পলক ক্রুর চোখে ইনানের দিকে তাকায়। আজ সে দেশে এসেছে। এয়ারপোর্ট থেকে বেরোতেই তার মোবাইলে টুং করে একটা মেসেজ আসে। বিরক্ত হয়ে মোবাইল অফ করতে নিলে দেখে একটা ছবিও আসে। শরতের বোন রুহি তার এক্স বয়ফ্রেন্ড ছিল, এখন আবার পলককে পাওয়ার জন্য পিছু পিছু ঘুরছে। আর সে কারণে নাম্বার জোগাড় করে তাকে বিরক্ত করা শুরু করেছে। প্রতিদিন খালি মেসেজ করবে কোনো না কোনো অজুহাতে। পলক পাত্তা দেয় না। যে মন থেকে উঠে গেছে তাকে সহজেই আগের মতো মনে জায়গা দেওয়া যায় না। পলক সবসময় রুহির মেসেজ ইগনোর করে, কিন্তু পরপর কয়েকটা ছবি পাঠালো রুহি। ধমক দেওয়ার জন্য পলক মেসেজে যেতেই তার রুহু কেঁপে উঠল ছবিটা দেখে। একটা দেহের কয়েকটা অংশ কাটা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মাটি লেগে আছে, যেন কেউ মাটির নিচ থেকে তুলে এনেছে। শরীর থেকে গলা আলাদা করা, চোখ মুখ কোনটা কোথায় বোঝা যায় না। দেখে পলকের গা গুলিয়ে উঠল। রুহির সাথে সাথেই কল দিল। পলক ধরতে রুহির কান্নার আওয়াজ শোনা গেল। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, শরৎ, আমার ভাই শরৎ। পলক চমকায় অনেক। এই কাটা বডিটা শরতের হতে পারে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। লম্বা দম ছেড়ে বলল, রুহি, ক্যাম ডাউন, কি হয়েছে আমাকে বলো। ও ও ও ইনানের বাসায় গিয়েছিল গতকাল। কেন? তুমি তো জানোই আমার ভাই ইনানকে পছন্দ করে। পলক ওরা খবরে শুনেছিল অবশ্য, কিন্তু গায়ে মাখায়নি। জেহফিল যেই বাঘ, তার মুখ থেকে শিকার ছিনিয়ে আনা শরতের মতো সাধারণ মানুষের কর্ম নয়, যেখানে সে নিজেই পারেনি। ও কালকে ইনানের কাছে গিয়েছিল জাস্ট জাস্ট এমনি ইনানকে দেখতে, কিন্তু তারপর থেকে সারা রাত কল দিয়েও তাকে পাইনি আমি। পরে আজকে সন্ধ্যায় যখন খোঁজ পাইনি তখন তখন ফেসবুকে একটা নিউজে দেখতে পাই দূরের জঙ্গলের রাস্তায়। হ্যাঁ, আমি চলে যাই সেখানে। তারপর ওর পকেটের জিনিসপত্র, হাতের ব্রেসলেট, ট্যাটু দেখে বুঝতে পারি এটা শরৎ। ওকে এত নৃশংসভাবে মারা হয়েছে। বলতে বলতে ডুকরে কেঁদে উঠে সে। আমার ভাইটা, আমার ছোট্ট ভাইটা। পলক সাথে সাথে ফোন কেটে নিউজে ঢুকে। রুহির কথা আসলেই সত্য। ড্রাইভারকে ব্যাগপত্র দিয়ে পাঠিয়ে নিজে গাড়ি করে চলে যায় জেহফিলের বাড়িতে। উত্তেজনায় থরথর করে কাঁপছিল সে। শরতের মৃত্যুতে তার একটুও খারাপ লাগেনি। ওর বাজে রেকর্ড সম্পর্কে সে জানে, এমনকি ও ইনানকে পছন্দ করে সেটাও পলক মেনে নিতে পারেনি। যাক, একজন প্রতিযোগিতা আউট হয়েছে, এবার তার জেহফিলকে ধরা সহজ হবে, পথের কাঁটা সরবে। শরৎকে যে জেহফিল মেরেছে সে সম্পর্কে 100% নিশ্চিত সে। জেহফিলের হিংস্রতার মুখোমুখি হয়েছিল সে, তাই জানে জেহফিল কেমন। কেউ ইনানের দিকে হাত বাড়ালে সে যে কতটা হিংস্র জন্তুতে পরিণত হয় সেটা পলক ছাড়া আর কেই বা ভালো জানবে। ইনানকে পাওয়ার আশায় সে প্রায় হাল ছেড়েই দিয়েছিল, তাই এরপর আর কখনোই ইনানের খোঁজ নেয়নি সে। কষ্ট হতো অবশ্য, কিন্তু মুভ অন করার চেষ্টা করছিল। কিন্তু এবার আশার আলো উকি দিয়েছে, প্রমাণ হাতে আছে তার। ইফাজ খানকেও এবার চেপে ধরবে। জেহফিলকে শাস্তি না দিয়ে যাবে কোথায় সে? কিছু বলছেন না কেন?
বাস্তবে ফিরে আসলো পলক। ইনানের ভয় পাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ইনানের কাছে আসলো সে। ইনানের গালে হাত রাখলো হঠাৎ। ইনান পলককে ধাক্কা মেরে সরাতে চাইলেও পলক সরল না, বরং ইনানের গাল দুহাতে আঁচলায় নিয়ে ইনানের কাছাকাছি মুখ এনে বলল, ইনান, আমি জানি তুমি যে জেফিলের সাথে সুখী নও। ওর মতো জানোয়ারের সাথে কেউ সুখী হতে পারবে না, এটাই স্বাভাবিক। বাট আর না, তুমি অনেক সহ্য করে, এবার তোমারও মুক্তি মিলবে। জেফিল সেবার পার পেয়ে গেলেও এবার আর পাবে না। তখন তো এভিডেন্স ছিল না, এবার আছে। ও যাতে জেল থেকে কোনোদিন ছাড়া না পায় সে ব্যবস্থাই করব আমি। ইনান পলকের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। ইচ্ছে করছে পলকের মুখে থুতু ছুঁড়ে মারতে। সে কিনা জেফিলের সাথে সুখী না। হাস্যকর। জেফিল এবং আমি সুখেই আছি, আপনাকে তা নিয়ে ভাবতে হবে না। বরং উনি আমার সাথে না থাকলে আমি পাগল হয়ে যাই। ওনাকে ভালোবাসি আমি পাগলের মতো।